সারাটা দিন প্রাক্তন প্রেমিকের বিয়ের সকল কাজকর্ম করে সন্ধ্যাবেলা যখন দুমুঠো খাবার নিয়ে রান্নাঘরে খেতে বসলো অনিমা, ঠিক তখনই কেউ একজন তার চুলের মুঠো ধরে খাবারের থালাটা ছুঁড়ে ফেলে দিল অনেক দূরে। সাথে সাথে ক্লান্ত শরীরের অসহ্য ব্যথায় কুঁকড়ে উঠল সে। সারাদিনের ক্লান্তি আর তার সাথে দুর্বল শরীরে এতটা আঘাত সহ্য করার ক্ষমতা তার নেই। চোখ বেয়ে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা অবাধ্য নোনা জল। অশ্রুসিক্ত নয়নে সামনের লোকটির দিকে তাকাতে একরাশ ঘৃণে এসে ভর করল তার মন কুঠিরে। কেননা এই সেই ব্যক্তি যার কারণে তার জীবন আজ এমন সংকট মুহূর্তে। হঠাৎ ছিঁড়ে যাওয়া হাতের কবজি ধরে টেনে নিয়ে বাইরে নিয়ে চলল সে ব্যক্তিটি। তাতেই যেন বারবার ব্যথায় কুঁকড়ে উঠে অনিমার ক্ষত হওয়া শরীরখানি, কিন্তু তাতে বিন্দুমাত্র হেলদোল নেই সামনের ব্যক্তিটি। ঠোঁট চেপে বারবার ব্যথা সয়ে নিচ্ছে সে। আর লোকটি তাকে শক্ত হাতে ধরে নিয়ে চলল সামনের দিকে। পরক্ষণে রক্তচক্ষুনির সামনে বড়া বিয়ের অনুষ্ঠান লোকসম্মুখে ছুড়ে মারল অনিমাকে। তাতেই যেন হুঁশ ফিরে এলো অনিমার। কেননা এতক্ষণ অসহ্য যন্ত্রণাময় অবস্থা আর আপন ভাবনার মাঝে ছিল বলে পারিপার্শ্বিক কোনো হুঁশ ছিল না তার মাঝে। লোকটি বলে উঠল, কি যেন বলছিলেন মিস্টার খান? আমার দাবাইয়ের সাথে এই মেয়েটার সম্পর্ক ছিল? হাসালেন। যেটা শুনেছেন তার পুরোটাই মিথ্যা। ও আইসি, তাহলে সত্যটা কি বলুন আমাদেরকে, আমরা শুনতে চাই। কেন সকলে বলাবলি করছে তরুণের সাথে অনিমা নামের মেয়েটার সম্পর্ক ছিল? আরো বাজে কত কি। আফসোস সত্যটা শুনতে চান না। তাহলে শুনুন, এই মেয়েটা আমাদের বাড়ির একজন সার্ভেন্ট মাত্রই, যাদের ঠিকানা বাড়ির রান্নাঘর আর কাজের অন্তরালে। সার্ভেন্ট কথাটা কানে আসতেই দু কদম পিছিয়ে গেল অনিমা। তাকে এত বড় অপমান করলো লোকটি। শব্দটা যত ছোট হোক, গভীরতা ঠিক কতটুকু সেটা হয়তো আন্দাজ করার ক্ষমতা লোকটির নেই বলে তাকে অপমান করলো সে। তার উপর লোক সম্মুখে বড় এই অনুষ্ঠানে তাকে ঠিক কি কারণে এমন অপমান করলো তা বুঝতে পারল না অনিমা। মাথা নিচু করে নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছে সে। পাশ থেকে কেউ বলে উঠল, তুর্জন এসব কি? মুখ সামলে কথা বলো। ও আমার বোন হয়, আপন না হলে একই রক্তের অংশীদার তোমরা। মা প্লিজ, ভাইয়াকে বলতে দাও। তোমায় ভাইয়া আগেও বলছিলাম এই মা বাপ মরা মেয়েকে বাড়িতে না রাখতে, কিন্তু শুনলে না ভাইয়ার কথা। নিজের মা বাপকে একসাথে খেয়েও মন ভরেনি তার। এখন হলো তো, দুধ দিয়ে কালসাপ এসেছো তোমরা। পাশ থেকে কোনো এক মহিলা বলে উঠল, এই কেমন মেয়ে রে বাবা, যে থালিতে খায় সেই থালিটাই ফুটো করে। আর একজন বলেন, ঠিক বলেছেন আফা, এমন মেয়ে যেন আর কারো ঘরে না হয়। কথা শেষ না হতে অন্য আরেকজন বলে উঠল, মেয়েটার মরে যাওয়া উচিত। শুধু বাড়ির মান সম্মানটা একা নিজেই ডুবিয়ে দিল। বলি, মেয়ে কাজের মেয়ে হয়ে সাহেবের ছেলের সাথে সম্পর্ক করলি সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য? এমন হাজারো আপত্তিকর কুৎসিত কথাবার্তা বলছে সকলে। এমন কথাগুলো বারবার খাছাড়া করে দিচ্ছে অনিমার নরম কোমল মনটা। আর কালসাপ কথাটা যেন তীরের মতো ভিড়ল অনিমার মনে। যে মেয়েটা সারাদিন অনিমা ছাড়া কিছুই বুঝতো না, সেই এই কয়েকদিন সময়ের ব্যবধানে তাকে কালসাপ বলে লোকের সম্মুখে পরিচয় দিচ্ছে। কি আজব তার জীবনটা। কয়েকদিন আগেও যারা আপন ছিল তারাই আজ তাকে পর ভাবছে। কালসাপ সার্ভেন্ট বলে লোকের সম্মুখে পরিচয় দিচ্ছে। আপন মানুষের এমন ব্যবহার কখনো আশা করেনি অনিমা। হ্যাঁ, যে ব্যক্তিটি অনিমার সাথে এত রুড ব্যবহার করছিল সেই হলো তার প্রাক্তন প্রেমিক তরুণ ইনকিয়াত চৌধুরীর ছোট ভাই তুর্জন ইনকিয়াত চৌধুরী, যে কিনা সম্পর্কে অনিমার মামাতো ভাই হয়। মাকে বাঁচাতে একটা সময় নিজেই রক্তদান করেছিল সকলের অগোচরে। আর আজ সেই মানুষটির সাথে এমন আচরণ করলো। অপমান করে বিষয়টা করতে সহজ হলেও অনিমার মনে শক্ত দাগ কেটে দিল আজ। যাকে বাঁচতে কত কি করলো, আর সেই আজ ভাবতে পারছে না সে। দৌড়ে চলে এলো সেখান থেকে। নিজ রুমে এসে দরজা বন্ধ করে পাশে হাঁটু গেড়ে বসে পড়ল সে। কি থেকে কি হয়ে গেল। তুরনও আজ তার হয়ে কিছুই বলল না তুর্জনকে, এত অপমান করা সত্ত্বেও। কিন্তু কেন? তুরন তো সেখানেই উপস্থিত ছিল। কেন সে প্রতিবাদ করল না? 3 বছরের প্রেমকে সে চাইলে কি প্রণয়ে রূপ দিতে পারত না তার ভালোবাসাকে নিজের করে রাখতে? সবটাই কি তাহলে নাটক ছিল? এত ভালোবাসা, এত কেয়ার কেন এমন করে তার জীবন শেষ করে দিল তার?
কি অপরাধ করেছিল সে? তার মা বাবা তাকে বাঁচাতে গিয়ে নিজেরাই না ফেরার দেশে পাড়ি জমিয়েছিলেন, এটাই কি তার দোষ? ঘণ্টাখানিক নীরবে অশ্রু বিসর্জন দেবার পর ওয়াশরুমের দিকে ছুটল অনিমা। তাকে দ্রুত ফ্রেশ হতে হবে, কেননা রান্নাঘরের অনেক কাজ এখনো বাকি আছে। কাজগুলো ফেলে রাখলে আর তার বড় মামি হয়তো রেগে যেতে পারেন, তাতে সে তার গায়ে হাত তুলতে দুবার ভাবে না। সাথে অপমান আছেই তো, এছাড়া সে অনিমান মা বাবাকে নিয়েও বাজে কথা বলতে ছাড়ে না। কেননা এই বাড়িতে একমাত্র ছোট মামি আর ছোট মামা ছাড়া সকলের কাছে এখন সে চক্ষুশূল। আগে যে কয়েকজন তাকে দেখতে পারত, তারাও কয়েকদিন ধরে তাকে কোনো না কোনোভাবে অপমান অপদস্থ করে, কথায় কথায় খুঁটা দেয়। যা অনিমা নীরবে সহ্য করে তার একমাত্র ছোট মামি আর মামার দিকে সে। এই মানুষ দুটো না থাকলে হয়তো তার অস্তিত্ব পাওয়া যেত না, তাই সবকিছু সয়ে নিতে হয়। তার মাঝে হঠাৎ টুন করে মেসেজের আওয়াজ ধ্যান ভাঙল অনিমের। মেসেজটা এসেছে আননোন নম্বর থেকে। মোবাইল হাতে নিয়ে ওপেন করলো মেসেজটা। তাতে স্পষ্ট লেখা আছে, প্রিয় ফুলপরি, কেমন আছো? নিশ্চয়ই ভালো নয়, কেননা কিছুক্ষণ আগে লোকের সম্মুখে অপমান করে তোমায় এই তরুণ ইনকিয়াত চৌধুরী আর তনুজা চৌধুরী। অবশ্যই তারা এর শাস্তি পাবে, কেননা আমার প্রেয়সীকে অপমান করার ফল তাদের ভোগ করতেই হবে। অ্যান্ড ইটস ফাইনাল, অ্যান্ড দে হ্যাভ টু ফুট আপ উইথ ইট। বাই দ্য ওয়ে, আজ সাদা হলদে শাড়িতে বেশ মানিয়েছে তোমায়, কিন্তু একটা জিনিসের বেশ অভাব ছিল, সাদা ফুলের গাজরা খোপায় বাঁধলে বেশ মানাতো। এনিওয়েজ, তোমাকে কাছে পেলে এসবের একদম কমতি রাখবো না প্রেয়সী, ভালোবাসি। এমন মেসেজ পড়ে বেশ অবাক হলো অনিমা। আবার মুখে হাসির রেখাও ফুটে উঠল, আর ভাবতে লাগলো, লোকটা আমায় চিনে, কিন্তু কিভাবে? আবার আমায় অপমান করেছে বলে তাদের শাস্তিও দিবে, তাও আবার যন্ত্রণাদায়ক। মাই গড, কে হতে পারে এই লোক? নিশ্চয় মেয়ে পক্ষের কেউ, কিংবা তার পরিচিত। কিন্তু মেয়ে পক্ষের লোক তো তাকে আজই দেখল, কিন্তু লোকটার সামনে কেন এলো না? কি চায় সে? আমার নম্বর পেল কোথায়? এমন হাজারো উদ্ভট প্রশ্ন খেলে যাচ্ছে তার মনে। সে তার কিছু না ভেবে দ্রুত গায়ে ওড়না চড়িয়ে দরজা খুলে রান্নাঘরে চলে গেল। কি ভেবেছে এই তুর্জন ইনকিয়াত চৌধুরী? আমার প্রেয়সীর দিকে তার নজর বরাবরই খারাপ ছিল। এতদিন তরুণকে ভালোবেসেছিল বলে তাদের মাঝে তৃতীয় ব্যক্তি হয়নি, কিন্তু আর পারলাম না। এই তরুণ ইনকিয়াত চৌধুরী আমার ফুলপুরিকে কষ্ট দিল, বিশ্বাসঘাতকতা করলো আমার ফুলপুরির সাথে। এদের আমি এমন শাস্তি দেব না, তারা নিজেরাই নিজেদের মৃত্যুর জন্য কাঁদবে। গেট রেডি ফর ইউর পানিশমেন্ট বেব, হা 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 বলে বিকট শব্দ রাগান্বিত কণ্ঠে হাসলো লোকটি। কেননা এই হাসিটা কারো কানে পরিণত হবে। অনিমা ছবি হাতে নিয়ে বলতে শুরু করলো, আই প্রমিস, সকল দুঃখ কষ্টে তোমার ছায়া হব আমি। কোনো কষ্ট যেন ছুতে না পারে তোমায়, সেই ব্যবস্থা করছি প্রিয়সী। খুব শীঘ্রই আপন করে নিব তোমায়। তুমিই একমাত্র এই রুদ্র সাহারিয়ারের রুদ্রের ফুলপুরি। নিস্তব্ধতায় আচ্ছন্ন মধ্য রাতির শহরে কোনো এক দ্বিতল ভবনের এক কোণে ভাবলে ভাবে দূর আকাশপানে চেয়ে আছে অনিমা নামের রমণীটি। বিয়ের অনুষ্ঠান শেষ হয়েছে অনেক আগে। এখন হয়তো তার ভালোবাসার মানুষটি অন্য কারোর কোলে মাথা দিয়ে ফ্যামিলি প্ল্যানিং করছে। সে ভাবছে আজ সে কারো কাছে ঠাট্টার ফুলঝুরি, আর কারো কাছে খুব কাছের কেউ। তবে এসবের চিন্তা নেই তার। তবুও সে ব্যস্ত তার জীবনের সুখকে ত্যাগ করে দুঃখকে আপন করে নিতে, কারণ জীবন চলার পথে এসবই তার সঙ্গী। তার ভাবনা ভাঙলো ঘাড়ে কারো গরম নিঃশ্বাসের আঁচড়ে, আর চোখে তাকিয়ে আঁখি নিক্ষেপ করলো সেদিকে। মুহূর্তে আষাঢ়ে কালো মেঘে ছেয়ে গেল তার কোমলমল, কেননা তরুণ এসে দাঁড়িয়েছে পাশে। একদম গা ঘেঁষে তার কাছে থেকে কিছুটা সরে এলো অনিমা, কারণ সে এখন তার নয়, কারণ ব্যক্তিগত সম্পদ। এক সময়কার প্রয়োজন হলো সে এখন প্রয়োজনে মাত্র, আর আজ সে অন্য কারো স্বামী। কথাটা মনে আসতেই মনটা তাচ্ছিল্যের হাসি বলল, জীবনটা কি অদ্ভুত, তাই না তরুণ? হঠাৎ এই কথাটা মনে হলো যে মনে হওয়ারই কথা নয় কি? এই যে আপনি আমার ছিলেন, কিন্তু আজ যাগ্গে আপনার এখন মুনাফুর সাথে থাকার কথা। আপনার অলভাবই হয় আমার। তাছাড়া আজ আপনাদের কাঙ্ক্ষিত বাসর রাত বলে কথা। বলে তাচ্ছিল্যপূর্ণ হাসি উপহার দিল অনিমা। অনি প্লিজ, আমাকে এসব কথা বলো না। আমি তোমায় ভালোবাসি, শুধু তোমায়। এই কথা বলে তরুণ অনিমার দিকে কয়েক পা এগিয়ে যেতেই অনিমা শক্ত কণ্ঠ বলে উঠল, আর এক কদম সামনে এগোবেন না মিস্টার তরুণ ইনকিয়াত চৌধুরী। কি ভেবেছেন কি আপনারা? হ্যাঁ,
মেয়েরা কি আপনাদের হাতের পুতুল? যেমনটা চাইবেন ঠিক তেমন করেই ইউজ করবেন মেয়েদের। আর কাজ শেষ হলে টিস্যু পেপারের মতো ছুঁড়ে ফেলে দিবেন। এসব অবশ্য আপনারা পারেন। আর বলতে পারো না অনিমা। শক্ত হাতে মুখ চেপে ধরল তরুণ অনিমার। ব্যাস, অনেক বলেছ, আর না। আমি বলি এবার, এই বিয়েতে আমার কোনো কালী মত ছিল না। আমি এই বিয়েতে রাজি ছিলাম। আমায় জোর করে প্রাণের ভয় দেখিয়ে রাজি করিয়েছিল কারো স্বার্থ হাসিলের উদ্দেশ্যে। আর কি যেন বলছিলে? রিয়ার মতন মেয়েকে আপন করতাম? হাউ ফানি! যাকে আমি দু চোখ ভরে ঘৃণা করেছি তারই আপন করে নিব? ব্যাপারটা বেশ ফানি, জোকসের মতন ছিল, তাই না? বলে হনহনিয়ে চলে গেল তরুণ। অনিমা একদিনে সে রইল তরুণে যাওয়ার পথে। ভাবছে কিসের স্বার্থের কথা বলল তরুণ, আর কার প্রাণেরই বা ভয় দেখিয়েছে তাকে? তার জন্য যে 3 বছরের সম্পর্ক 3 সেকেন্ডে শেষ করে দিল সে? না, সে আর ভাববে না। যে তার হয়নি সে তার কখনোই ছিল না। সে শুধু সময়ের মোহ ছিল মাত্র। তাকে যে করেই হোক এসব ভুলতে হবে। তার এখন অনেক পথ চলা বাকি। তাকে তার বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে হবে, কিন্তু কিভাবে করবে সেটা সে জানে না। এমনিতে বড় মামি আর মামু তাকে পড়ালেখা করতে মানা করেছেন। তার উপর সে যদি তার বাবা মায়ের স্বপ্ন পূরণ না করে, তারাও মরেও শান্তিতে থাকতে পারবে না। আর একটা নিস্তব্ধ রাতের সাক্ষী হয়ে গেলাম আমি। কিছু নীরব অবিশ্বাস আর কিছু চাপা দীর্ঘশ্বাসেরও ঝুল বারান্দায় ছায় গাদর মোড়ানো আমি। গ্রিলের ফাঁক গলে উড়ে আসা কুয়াশার ল্যাম্প পোস্টের আলো পড়ে অদ্ভুত অনুভূতির দেশের নীরব সাক্ষী আমি। ধুয়ে ঠাই হয়ে থাকা গাছগুলোর পাতা থেকে টুপ করে ঠিক কয়েক ফোঁটা শিশির বিন্দু ঝরে তার হিসেব করেছি আমি কয়েক ঘন্টায়। আমার চোখের কোণ বেয়ে পড়ে গেছে শুধু 2 ফোঁটা নোনা জল। তবে আমি কাঁদিনি মোটেও, কারণ সাক্ষীদের কোনো আবেগ থাকতে নেই। দূরে আরো একটু দূরে ধীরে বয়ে চলেছে যে নদী, তার বুকে আজ নেই কোনো ঢেউ চলাচল। সেটাও বোধ হয় শুধু আমারই অগোচরে ঘটে চলেছে, নাকি আরো কোথাও কোনো ঝুল বারান্দায় রয়েছে বসে অন্য কোনো এক রমণী, সেও হয়তো আমার মতো করেই কোনো নিশুতি রাতের উপন্যাসে নীরব সাক্ষী হয়ে গেল। এই তো আর কিছুক্ষণ বাকি সময়ের। অপূর্ব গগনে উঠে যাবে সেই টুকটুকে লাল সূর্যের রোশনি শেষ হবে, কিন্তু সেই যে কোনো একটা অবিশ্বাস মাখানো দীর্ঘশ্বাস শিশির বিন্দু ঝরে পড়ে যায় সব কিছু থেকে যাবে আড়ালে। বুকে জমানো ছাই চাপার অনুর্বব জমিনে দীর্ঘশ্বাস ফেলে ছাদ বেয়ে চলে এলো নিজ রুমে, যেখান থেকে শুরু হবে তার আরো একটা তিক্তময় দিন। হয়তো এ বাড়িতে, না হয় অন্য কোনো এক জগতে। কোনো এক রূপসী রমণীর হাস্যোজ্জ্বল ছবি দিয়ে পুরো রুম সাজিয়ে তুলেছে রুদ্র। রুমের এমন কোনো জায়গা অবশিষ্ট খালি পড়ে আছে, সে জায়গা প্রিয়সীর জন্যই আলাদা এই জগৎ তৈরি করেছে। এখানে একটা ছবির দিকে তাকিয়ে প্রেমময়ী কণ্ঠে বলে উঠল, তুমি কতটা সুন্দর তা বলার জন্য আমার এই শব্দগুলো যথেষ্ট নয়। লোকে বলে যে মানুষ নাকি কেবল একবার প্রেমে পড়ে, তবে আমার ক্ষেত্রে এটি কখনো সত্য হতে পারে না, কারণ যতবার আমি তোমায় দেখি ঠিক ততবারই আমি তোমার প্রেমে পড়ে যাই নতুন করে। আমি যদি আমার জীবনের একটি বিশেষ জিনিস তোমাকে দিতে পারতাম, তবে হয়তো আমি তোমাকে আমার চোখের মাধ্যমে আমার হৃদয়টা দেখার ক্ষমতা দিতাম। তবে তুমি বুঝতে পারতে তুমি আমার জন্য ঠিক কতটা স্পেশাল। হঠাৎ কারো উপস্থিতিতে ধ্যান ভাঙল রুদ্রের। বেশ রাগও হলো ওর, কিন্তু পরক্ষণে শান্ত হয়ে গেল। পাশ ফিরে দেখলো সার্ভেন্ট এসেছেন তাকে ডাকতে। ছোট স্যার, বড় স্যার ডেকেছে আপনাকে, যাও আমি আসছি বলা মাত্রই চলে গেল। রুদ্র পূব হাতে কারো কাছে ফোন করছেন। ওপাশে রিসিভ হতে, খবর কি স্যার? সবটা আপনার কথা মতোই হচ্ছে, তবে জাহের আলী আপনার বিরোধিতা করতে চাইছে। আপনাদের কোম্পানির 1/4 মালিকানা আপনার বাবা তাকে দিয়েছিল শুধু তার মেয়ে লিসার সাথে আপনার বিয়ে দিবেন বলে। বাকিটা এখনো জানতে পারিনি। ওকে, আমি কাল আসছি। আর দুর্জনের খবর কি? তার ব্যবস্থা কি আমায় করতে হবে নাকি তোমরা করবে? ড্যামিট, তোমরা কোনো কাজেরই না, সবটা স্টুপিডের দল। স্যার, সবটা হয়ে যাবে কালকের মধ্যেই, যেন দুর্জনকে পায় অ্যাট এনি কস্ট। ওকে স্যার। রাগে ফোন কেটে দিল রুদ্র। সব কটা স্টুপিড। রাগে ফোঁস করতে করতে নিচে নেমে এলো রুদ্র। সামনের করিডোরে বসে আছেন রুদ্রের বাবা ফারদিন শাহরিয়ার, দেশের নামকরা ইন্ডাস্ট্রি, তার উপর শহরের মন্ত্রীও চিনি, তাই তার
পাওয়ার একটু বেশি দেশের আনাচে কানাচে। সামনে রুদ্রকে দেখে একটু নজরে বসলেন, কেননা অন্য সবাইকে তুচ্ছল্য তাচ্ছিল্য করলেও রুদ্রকে জমের মতো ভয় পান তিনি। সেটা অবশ্য তিনি মনে মনে বিশ্বাস করেন। রুদ্রই বলে উঠল, কিছু বলবেন মিস্টার ফারদিন শাহরিয়ার? মুখ সামলে কথা বলো। তোমার বাবা হই আমি। বাবা? সেটার যোগ্যতা আপনার আছে? আমার মাকে আমার থেকে আলাদা করে আবার বাবা অধিকার আদায় করতে আসছেন? ব্যাপারটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না? যোগ্যতার কথা শুনে মুখটা ফানসা হয়ে গেল ফারদিন শাহরিয়ারের। কোন মুখে তিনি রুদ্রকে শাসন করবেন, যেখানে তিনিই সব নষ্টের কাঠে গোড়া। আজ তার কারণে তার ছেলেটা আজ তার এমন আচরণ করে। সবটার যে মূল তিনি নিজেই। প্রসঙ্গ পাল্টেতে বলে উঠলেন, বাই দ্য ওয়ে, কেন ডেকেছেন সেটা বলুন। আফটার অল সময়ের দাম আছে আমার। তোমার বিয়ের ব্যাপারে হোয়াট? সবটা জানার পরে এমন করার মানে আমি ঠিক বুঝতে পারছি না। নেক্সট টাইমে আমি এই বিষয়ে বলার আগে দুবার ভাববেন। আসি। হনহনিয়ে চলে গেল রুদ্র। রুদ্র রুদ্র শোনো। আহ মাগো। হঠাৎ বাবার কাতর কণ্ঠে শুনে পিছন ফিরতে হাত পা ঠান্ডা হয়ে এলো রুদ্রের। বাবার কাতর কণ্ঠ শুনে ছুটে এলো রুদ্র। তাকে দেখে কিছুক্ষণ কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায় সে, কারণ হাত পা গুলি লেগেছে ফারদিন শাহরিয়ারের। বুলেটটা কাঁধের ঠিক নিচের দিকে আঘাত করে শরীরের এসপার ওসপার হয়ে সামনে রাখা গ্লাস গিয়ে লাগলো। আর অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছেন তিনি। ব্যথা চোটে সেন্সলেস হয়ে গেছেন তিনি। রুদ্র খুব দ্রুত হসপিটালে অ্যাডমিট করিয়েছে তার বাবাকে। যতই হোক না কেন সে তার জন্মদাতা পিতা বলে কথা। কেননা শহরের প্রতিটা কোনায় কোনায় এখন পুলিশ চেকপোস্ট বসানো হয়েছে। খবরটা যেন বাতাসের আগেই সকলের কানে পৌঁছে গেল। মন্ত্রী ফারদিন শাহরিয়ারকে কেউ একজন গুলি করে মারাত্মকভাবে জখম করেছে। হাসপাতালের করিডোরের এক কোণে চেয়ারে মাথা নিচু করে বসে আছে রুদ্র। হঠাৎ কাঁধে কারো হাত পড়তে চমকে উঠল সে। মাথা তুলে সেদিকে তাকাতেই তার মাকে উচ্ছ্বসিত নয়নে দেখতে পেল। মানুষটি আজ বেশ অনেক বছর পর এসেছে রুদ্রের কাছে। রুদ্র তার মাকে জড়িয়ে ধরে হো হো করে কেঁদে উঠল। মাম্মা, কোথায় ছিলে তুমি? তুমি কত জায়গায় খুঁজেছি জানো তুমি? আমায় কি তোমার একটিবারও মনে পড়ল না? তোমার ছোট্ট রুদ্রর কথা কি তোমার মনে নেই? বাবাটা, আমি ছিলাম কোনো এক জায়গায়। তোমার বাবার খবরটা শুনে না এসে পারলাম না। হাজার হোক আমার স্বামী হন উনি, একটা অধিকার তো আছে তার প্রতি, তাই না? অধিকারের কথা কানে আসতে রুদ্র তার মায়ের কাছ থেকে ছিটকে দূরে সরে আসলো। তার রুদ্রের কথা একটিবারও মনে পড়ল না। দীর্ঘ 13 বছর পরে সে তার স্বামীকেই দেখতে এলেন তিনি। জন্মদাত্রী মা হয়েও কেমনি ছেলের কথা মনে রাখলেন না হাফসা বেগম? কি দোষ করেছিল সেদিন সে, যার কারণে তিনি তাদের ছেড়ে চলে এলেন? যার নিমিত্তে তাদের বাবা ছেলের সম্পর্ক এত তিক্তময় হলো? কই, সে তো এখানে আসার পর রুদ্রের কথা একবারে জিজ্ঞেস করল না। জন্ম দেওয়ার পর কি সব কিছু থেকে দায়ী মুক্তি হয়ে গেলেন তিনি? এতে কি রুদ্রের অধিকার ছিল না? আকাশ সমান অভিমানী অশ্রুসিক্ত নয়নে সেই স্থান ত্যাগ করল সে। কি অধিকার নিয়ে তাকে আবার মা বলে ডাকবো? রুদ্র ধীর পায়ে এগিয়ে গেল সামনের দিকে, যেখানে ডাক্তার অপারেশন করে বেরোলো সবেমাত্র। তাদের কাছে আসতে, মিস্টার রুদ্র, ডোন্ট প্যানিক, হি ইজ আউট অফ ডেঞ্জার নাও। তাকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে। সো ইট মে টেক টাইম ফর রিগেইন হিজ সেন্স। থ্যাঙ্কস ডক্টর। হ্যাঁ, একটু আমার নাম চেম্বারে আসুন, গুরুত্বপূর্ণ কিছু কথা বলার আছে আপনাকে। তারা দুজনেই চেম্বারে গিয়ে বসলো। আপনাকে একটা ইম্পর্টেন্ট নিউজ দিব বলেই এখানে ডেকে আনলাম। মিস্টার ফাউন্ড আউট অফ ডেঞ্জার হলেও আরেকটা কথা, ওনার শরীরে স্লো পয়জন অ্যান্ড 3টে বুলেট পাওয়া গেছে, 2টো হাতের একদম উপরে এবং একটা ডান পাশের বুকে। স্লো পয়জন ঠিক 1.5 ঘন্টা আগে ফুস করা হয়েছে, যেটা আস্তে আস্তে ওনার শরীরে নিস্তেজ করে দিতে দিতে একেবারে নিঃশেষ করে দিবে। হোয়াট, কি বলছেন এসব? কিন্তু ওনাকে এই স্লো পয়জন দিবে কে? আমারও ঠিক একই প্রশ্ন। এত সিকিউরিটি থাকার মাঝে এসব সত্যি আনবিলিভেবল। আমার মনে হয় এসব আপনার আপন কোনো মানুষের কাজ, না হলে এসব কাজ যেন বিড়ালের গলায় কাটা বাঁধার মতন মনে হচ্ছে। থ্যাঙ্কস ডক্টর, আমি সঠিক তথ্য দেওয়ার জন্য। ইটস মাই ডিউটি ম্যান, টেক কেয়ার। রুদ্র বাইরে চলে এলো। কোথাও তার মাকে দেখতে পেল না, আর দেখতে চাইও না। তার খবর রাখে না, তার খবর সে নিয়ে বা কি করবে?
আপন রক্তকে দূরে সরিয়ে দিয়ে দীর্ঘ 13 বছর কাটাতে পারে, তাহলে সে কেন পারবে না সারা জীবন কাটাতে? দীর্ঘশ্বাস পেলে সামনের দিকে এগোতে ফোনটা বেজে উঠলো। কল রিসিভ করা মাত্রই ওপাশ থেকে খবর এলো, স্যার কাজ হয়ে গেছে। আপনার বাবার ক্ষতি করতে চাওয়া ব্যক্তিটির খবর কিছু পেলেও সেটা ভুয়া মনে হচ্ছে, তবে তুর্জন ইনকিয়া চৌধুরীকে আমরা কিডন্যাপ করে নিয়ে এসেছি। গুড, ওকে কয়েকটা দিন অনাহারে রাখুন। এখন যেহেতু শীতের মৌসুম, প্রতিটা কাপড় খুলে বস্ত্রবিহীন শরীরে বেঁধে রাখো। কিন্তু স্যার, তোমাকে অর্ডার করেছি, সো ডু ইয়োর জব। ওকে স্যার। ফোন কেটে দিল রুদ্র। রাগে থরথর করে কাঁপছে সে। তুর্জন ইনকিয়া চৌধুরী, হা, এবার বুঝবি রুদ্র শাহরিয়ার কি জিনিস। আমার পার্সোনাল প্রপার্টিতে হাত দিয়েছিস না তুই? তোর সেই হাত ভেঙে টুকরো টুকরো করে দিব আমি। আগে কয়েকদিন শীতের আমেজ উপভোগ করে নি। ফোন পকেটে রেখে চলে গেল তার বাবার কেবিনে। চৌধুরী বাড়িতে সকলের মুখ কালো করে বসে রয়েছে, সকলের চোখে মুখে শোকের ছায়া, অনিমা আতঙ্কে রয়েছে। কি কারণে তুর্জন অপহরণ হয়েছে সেটা বুঝতে পারছে না সেও। কি হয়ে গেল তুর্জনের? বৌভাতের রাত থেকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তুর্জনকে। বাড়ির মেজ ছেলে হঠাৎ এমন করে নিরুদ্দেশ হয়ে যাওয়ার যেন কেউই মেনে নিতে পারছে না। যে ছেলে কোথাও যাওয়ার আগে তার মায়ের কান জ্বালাফালা করে দিত, সেই ছেলে আজ 2 দিন ধরে নিখোঁজ। বিষয়টা একটু বেশি রহস্যময় লাগছে তুর্জন তুরনের বাবা ইনকিয়াত আনাস চৌধুরীর কাছে। শিল্পপতি বলে শত্রুর অভাব নেই তাদের, কিন্তু করলো কি এসব? হঠাৎ কল আসলো তুরানের মোবাইল নিয়ে একপাশে চলে এলো সে। একটু টুকরো আগ্রহ নিয়ে সকলে সেদিকে রইল যেন কোনো খবর পাওয়ার আশায়। কিন্তু সকলের আশায় এক বালতি পানি ঢেলে দিল তুরুন। এসে অসহায় কণ্ঠে বলল, থেকে টিউন সেট করে কল দিয়েছে, তাই কেটে দিছে। এদের আর খেয়ে দিয়ে কোনো কাজ নেই বিপদের সময় টিউন সেট করতে। যাও, কোনো খবর পাও কিনা দেখো। আর সকলে শোনো, বাড়ির ছেলে মেয়েদের কয়েকদিন বাড়ির বাইরে যেতে দিও না। পরিস্থিতি আমার ভালো ঠেকছে না। আমার তুর্জনের কি হবে? আজ 2 দিন ছেলেটার কোনো খবর নেই। আমার মনে হয় এসব আপনার বোনের মেয়ের কাজ। ওই দিন সবার সাবড়া করেছিল বলে ওরে কিডন্যাপ করাইছে বলে নাকা কান্না জুড়ে দিলেন তুরানের মা কলি চৌধুরী। শাট আপ কলি ভাবি, কি পেয়েছো কি তোমরা? তোমার বড় ছেলের বিয়েতে নিয়ে অনেক চরিত্রে কালি লাগাতে, আর আজ নিজের ছেলের নিরুদ্দেশ হয়েছে বলে সেটাও ওর নাম দিবে? কি ক্ষতি করেছিল অনি তোমাদের? বাড়িতে কত দোষ হয়, সবটাই কি অনির নামে দিবে তুমি? ব্যাস, অনেক হয়েছে। এর একটা হিত বিহিত করতেই হবে এই বাড়িতে, না হলে কেউই এখনো ন্যায় বিচার পাবে না। অনিমা চোখ বেয়ে দুফোঁটার নোনা জল গড়িয়ে পড়লে। এই 2জন মানুষই তাকে এত ভালোবাসে, কিন্তু তাকে থাকতে হবে মা বাবার স্বপ্ন পূরণের জন্য। হলে সে এবার অবাক হলো তার বড় মামা ইনকিয়াত আনাস চৌধুরীর কথায়। সে আজ তার হয়ে কথা বলল। আহা না, থামো তোমরা। আর কলি, তোমার কি আক্কেল জ্ঞান বলতে কিছু নেই? কোথায় কি বলতে হয় সেটা এখনো জানো না তুমি? অনেক মেয়ে মানুষ, তার এতটা সাহস নেই যে ডিরেক্ট তুর্জনকে কিডন্যাপ করে। এমন করবে না, সেটা বিশ্বাস। এটা এমন কেউ করেছে যার হদিশ আমরা কখনো পাই কিনা সন্দেহ। তাহলে কি করব বাবা? তুর্জনকে তো আমাদের খুঁজে বের করতে হবে। ডিসি মামুনকে কল করে এখানে আসতে বলো ইমিডিয়েটলি। এখন আমরা ওনার সাহায্য ছাড়া কিছুই করতে পারবো না। ওকে, সবাই এখানে বসে থাকলে কি হবে? সবটা সৃষ্টিকর্তার উপর ছেড়ে দাও। যাও, সকালে নিজেদের কাজ করো গিয়ে। আনাস চৌধুরীর কথায় যে যার কাজে গেল। অনিমাও চলে গেল রান্নাঘরে। তার এখনো অনেক কাজ করা বাকি। এসব ভাবলে হবে না তার, তাই কাজে মন দিল সে। কিন্তু ফোনে মেসেজের শব্দে চোখ ঘুরল সেদিকে। মেসেজ ওপেন করতে বড় ধরনের একটা শখ খেল সে। কি দেখছে এটা সে? ভয়ে অন্তরাত্মা থরথর করে কেঁপে উঠল তার। ভয়ের তার বারবার গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে। প্রিয় ফুলফুরি, কেমন আছো? ভালো আছো কিংবা খারাপ? খারাপ থাকারই কথা, কেননা চৌধুরী বাড়ির মেজে ছেলে নিখোঁজ বলে। যাই হোক, সেটা আমিই করলাম। কেন জানো? তাকে আমার প্রেয়সী ফুলফুরিকে অসম্মান করার সাহস কে দিল সেটা জানতে। তার বুঝাতে হবে আমার ফুলফুরির দিকে চোখ তুলে তাকালে সেই চোখ আমি তুলে নেব কত নিষ্ঠুরতার সাথে। কাজ। অনিমা মেহরুবা ইজ মাই পার্সোনাল প্রপার্টি, শি ইজ মাই অনলি মাইন। ওয়ার্নিং দিয়ে সে বাড়িতে প্রবেশ করবে। আই সি ইউ সুন ডিয়ার ফুলপুরি। মেসেজ পড়া শেষে চোখ তুলবে এমন সময় কেউ একজন এসে ফোনটা হাত থেকে নিয়ে নিল তার। সে তাকাতে আরেক দফা ভয় পেলে। তাহলে কি সবাই আবারও তাকে ভুল বুঝবে? ছোট মামা মামিও কি তাকে ভুল বুঝবে তাহলে?
বয়ার্ত চোখে সামনের মানুষটির দিকে তাকালো অনিমা। ভয়ে বারবার গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে তার, কারণ সামনে তার বড় মামি কলি বেগম রক্তচক্ষু নিয়ে রাগান্বিত হয়ে রয়েছেন। কেননা মুহূর্তে যেন ঝড় বেয়ে দিতে পারেন অনিমার উপর। এ বাড়িতে সবচেয়ে বেশি ভয়ানক ব্যক্তি তারও কেউ থাকলে সে একমাত্র এই কলি বেগম। যে কোনো কিছুকে তিল থেকে তাল বানিয়ে ছাড়তে এক বিন্দু পরিমাণ ছাড় দেয় না কিছুতে। তার এই ভাবনার মাঝে ছেদ পড়ল যখন তার বড় মামি ফোনটা চেয়ারে টাস করে রেখে কর্কশ কণ্ঠে বলে উঠলেন, কাজকর্ম ছেড়ে দিয়ে মোবাইল চালানো হচ্ছে তাই না নবাবজাদি? ঘরের কাজগুলো কি করবি শুনি? তোর মরামা সে তো গত হয়েছে, তাও আমাদের ঘাড়ে তোরে চেপে দিয়ে। মায়ের সম্পর্কে কটুক্তি শুনে গিনায় দুফোঁটা অবাধ্য জল বেয়ে গড়িয়ে পড়ার আগে হাতের উল্টো পিঠ দিয়ে মুছে ফেলল অনিমা। তাকে গালি দিক তাতে কিছু যায় আসে না, কিন্তু তার কথায় কথায় তার মাকে কেন টেনে আনে এই মহিলা সেটা বুঝে না অনিমা। তাদের কোন ধানে যে তার মা মই দিয়েছিল সেটা জানে না। অনিমাকে ভাবান্তর হতে দেখে কলি বেগম আবারও তেড়া কণ্ঠে বলে উঠলেন, দুপুরের আগে কাজ সবটুকু যেন শেষ হয়, না হলে আজ তো দুপুরের খাওয়া বন্ধ করে দিলাম। তাদের কথার মাঝে এসে উপস্থিত হলো তরুণের সদ্য বিবাহিত স্ত্রী ফারিহা। সে এসে দেখলো তরুণের মা অনিমাকে যা নয় তা বলে গালে দিচ্ছে। তাছে তাসফির ভীষণ খারাপ লাগলো। এই বাড়িতে আসার পর থেকে সে দেখেই ছিল কিভাবে অনিমাকে তার শ্বশুর শাশুড়ি আর দেবর ও তরুণের চাচাতো বোন তম্মি মিলে হেনস্থা করে। তাতে তার বেশ মায়া লাগে অনিমার প্রতি। সেও যে জেনেছিল তার স্বামীর সাথে অনিমার সম্পর্ক ছিল, তাতে তার কিছুই যায় আসে না, কারণ এমন সম্পর্ক থাকতে পারে সেটা স্বাভাবিক। যাই হোক, সে বুঝতে পারছে এখন তার শাশুড়িকে কিছু একটা বলে না থামানো তিনি অনিমার গায়ে হাত পর্যন্ত তুলতে পারেন। তাই ফারিহা বলে উঠল, মা আপনার বাবা ডাকছে, আপনি বরং ওদিকটাই যান, আমি দেখছি এখানে। কলি বেগম তাকিয়ে দেখলো তার ছেলের বউ সামনে দাঁড়িয়ে, তাই সে চুপ হয়ে গেলাম আমি বলে মুখ বেঁকিয়ে রান্নাঘর থেকে প্রস্থান করলো সে। আচ্ছা, ছোট্ট স্বরে জবাব দিল অনিমা। এ আবার নতুন কি? প্রতিদিনে তো এমন কটু কথা শুনতে হয় তার। তাই সরে গেছে, কিন্তু মনকে সান্ত্বনা দিল যে অল্পের জন্য সে বেঁচে গেল, না হলে বাড়িতে এতক্ষণে কালবৈশাখীর তুফান বয়ে যেত। ফারিহা অনিমার কাছে গিয়ে তার থুতনি ধরে মাথাটা উপরে তুলে বলল, অনু পাখির কি মন খারাপ? না ফারু পাখি, আমি ওকে। নিম্নস্বরে উত্তর দিল অনিমা। বিয়ের পর থেকেই অনিমার প্রতি যত্নশীল ফারিহা। সে আদর করেও অনু পাখি বলে ডাকে অনিমাকে, কারণ অনিমা তার সে বছরখানেক ছোট বলে। তাহলে মাথা নিচু করে আসা যায়, ফারু পাখি বলা যাবে নাকি? আসলে মামকে নিয়ে কিছু বললে অনিমার কথা কেড়ে নিয়ে ফারিহা বলে উঠল, শোনো বনুজ, এই নিয়ে মন খারাপ করবে না একদম। তোমাকে যে বড় হতে হবে, তোমাকে এমন কথা বলে অনেকে তোমার মনোবল ভেঙে দিতে চাইবে, আর তোমায় কিন্তু এসব কথাতেই আপন সঙ্গী হিসেবে নিতে হবে, তবেই না তুমি সাকসেস হবে। কি মানবে তোমার আপুর কথা? আর শোনো, তুমি যেহেতু আমার ছোট, তাই বলি তোমাকে আমি তুই বলেই ডাকবো, রাগ করবা তুমি? না ফারু পাখি, তুমি আমার একমাত্র আপুই, তাই তুমি আমাকে তুই বলেই ডাকবে, তাতে আমি রাগ করব? প্রশ্নই আসে না বলে মন বোলানো মুচকি হাসি দিল। ফারিহা একদিনই অনিমার হাসিটার দিকে তাকিয়ে রইল। অনিমা ফারিহাকে ধাক্কা দিয়ে ধ্যান ভাঙালো। আপুই কি দেখছো অমন করে? তোর মিষ্টি হাসিটা। সত্যি আমি মেয়ে হয়ে কিন্তু এখনই হাসির প্রেমে পড়ে গেলাম যে। ভ্রু নাচিয়ে কথাটা বলতে লজ্জায় লাল হয়ে গেল অনিমার মুখ। সে দেখ আপুই, তুমিও না, লজ্জা পেতে হবে না তো। চল কাজটা সেরে নি দুইজনে একসাথে, বলে অনিমাকে সাহায্যের জন্য কাজে হাত লাগিয়ে দিল। আপুই আমি পারবো, তুমি বরং। ফারিহা অনিমার কথায় রেগে গেল। খানিক রেগে উত্তর দিল, অনু নো এক্সকিউজ, আমি আজ থেকে তোর কাজে কাজ করব, আর বোন হয়ে বোন কাজে হেল্প করলে দোষের কিছু না। নেক্সট টাইম এমন কথা কখনো বলবি না, ওকে? অনিমা ফারিহার কথার প্রত্যুত্তর মাথাটা উপর নিচ করলো, যার মানে সে আর কিছু বলবে না। ফারিহা মুচকি হেসে কাজে মন দিল। বলো কি কারণে আমার ফুলফুরিকে এতটা অপমান করেছিলে সেদিন তোর ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে? আনসার মি ড্যামিট। আসলে আমি সাইনি পরিস্থিতি এমন ছিল বলে করেছি, আর ওকে আমি আমার ভাইয়ের সাথে দেখতে পারতাম না। আমি হয় কি ক্ষতি করেছিল সে তোর? বলে মুখ বরাবর একটা ফাঞ্চ করলো রুদ্র। বলছি আসলে আমি অনিমাকে পছন্দ করতাম, তাই। তাচ্ছিল্যের হাসি হাসলো রুদ্র। পছন্দ করতে? তাহলে অপমান করলি কেন? বলে নন স্টপ মারা শুরু করে দিল।
এমনভাবে মারছে যে সে প্রত্যুত্তরে গগনবিদারী চিৎকার করে বলছে। আবারও বলে উঠল, তোকে আজ জানে মারলাম না, কস তোকে আরো একটা সুযোগ দিলাম ফুলফুরির দিকে তাকাতে 100 বার ভাববি। শি ইজ অনলি মাইন, গট ইট। অবশেষে বেশ কিছুক্ষণ পর থামল রুদ্র। তর্জনের শরীর অসাড় হয়ে এলো, শরীরের প্রতিটা কোণা থেকে রক্ত ঝরে পড়ছে, এমন রক্তাক্ত অবস্থা করেছে যে তাকে চেনাই যাচ্ছে না সহজে। রুদ্র তার গার্ডসদের অর্ডার দিল মধ্যরাতে এই জানোয়ারটাকে ইনকিয়াত ফ্যানের সামনে ফেলে আসতে। এ অবস্থাতে উত্তর দেওয়ার আগে কটকট করে রুম থেকে বেরিয়ে গেল সে। ফুলপুরি, এমন একটা সময় আসপন যখন তোমাকে কেউ কিছু বলার আগে 10 বার ভাববে। সেটা খুব শীঘ্রই হবে, কজ তুমি এখন থেকে রুদ্র শাহরিয়ারের পার্সোনাল প্রপার্টি হয়ে গেছো। আপন মনে বলে উঠল রুদ্র। সে দ্রুত তার বাবার রুমে চলে গেল। তার বাবা ফারদিন শাহরিয়ার এখন বেশ সুস্থ আছেন। তার শরীরের বিষের প্রভাব কাটিয়ে হালকা রেসপন্স করা শুরু করেছে। তার বাবার রুমে এসে দেখলো তার বাবা বিছানায় হেলান দিয়ে বসেছেন। সে তার বাবার রুমে নক করলো, বাবাই আসবো? অনেকদিন পর ছেলের মুখ থেকে বাবাই ডাকটা শুনে খুশিতে কেঁদে দিলেন ফারদিন শাহরিয়ার। সেই 13 বছর পর আবারও বাবা বলে ডাকলো রুদ্র। তিনি দ্রুত রুদ্রকে মাথা ভিতরে আসার অনুমতি দিলেন। রুদ্র এসে তার বাবার পাশে বসলো, তারপর হাতে থাকা খাবারের প্লেটটা তার বাবার সামনে রেখে এক লোকমা এগিয়ে দিল। খাবার শেষ করে সার্ভেন্টদের না ডাকিয়ে রুদ্র সবটা পরিষ্কার করে এসে বসলো তার বাবার পাশে। তার বাবার হাতে হাত রেখে বলল, বাবাই, আই এম রিয়েলি সরি। আসলে এতদিন ভুলটা জেনে তোমায় দূরে সরিয়ে দিয়েছিলাম। আজ থেকে কখনোই এমন হবে না বাবা, আই প্রমিস বাবাই। ফারদিন শাহরিয়ার নিজের ছেলের হাতটা শক্ত করে আঁকড়ে ধরে বলে উঠলেন, আই নো মাই সান, আমি জানি তুমি ঠিকই একদিন তোমার ভুলটা বুঝতে পারবে। আমি জানি না কে তোমার মনে আমার সম্পর্কে এতটা মিথ্যে বিষ দিয়েছিল, তবে যাই হোক, সে কখনো শান্তিতে থাকতে পারবে না। বাই দ্য ওয়ে, আজ আমি অনেক খুশি। আমিও বাবাই। তবে আমার কানে মিথ্যে বিষ ডালা অপরাধীকে তুমি জানো কি? জানলে হয়তো নিজের কানকে বিশ্বাস করতে পারবে না। তার আগেই নিজেকে শক্ত করে নেয়। ঘাবড়ে গেলেন ফারদিন শাহরিয়ার। কে সেই ব্যক্তি যে তার সম্পর্কে তার ছেলেকে ভুল বুঝিয়েছিল? তাকে জানতে হবে। তাই সে নিজেকে সামলে শক্ত করল, যেন সেই পরিস্থিতিতে নিজেকে শক্ত রাখা যায়। বলে উঠল, বল রুদ্র, আমি জানতে চাই কে সেই কালফিট। রুদ্র যার নাম উচ্চারণ করলো, তাতেই যেন সেই মানুষটির উপর থাকা বিশ্বাসের কাজটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল ফারদিন শাহরিয়ারের। তিনি ভাবতেই পারেননি এমন একটা কাজ কেউ করবে। নিজের বেস্ট ফ্রেন্ডের এমন অপবাদ কোনো মতেই মেনে নিতে পারছেন না ফারদিন শাহরিয়ার। জাহিদ আলী এত বড় অপবাদ রটিয়ে রুদ্ধকে এতটা ইনিয়ে বিনিয়ে মিথ্যে কথা বলেছিল, তাও রুদ্ধের ছোটবেলায়, যা এতদিনে রুদ্ধের মনে রাগ আর ঘৃণার রূপ নিয়েছে। তাও অন্যের দোষটাও ফারদিন শাহরিয়ারের ঘাড়ে চাপিয়ে দিল জাহিদ। এতটা স্বার্থপর হয়ে গিয়েছিল সে। যাকে এতটা বিশ্বাস করত সেই আজ তার বিশ্বাসটাকে ভেঙে চুরমার করে দিল। এই ছিল তার নাটকীয় বন্ধুত্ব। চোখ বন্ধ করে জোরে জোরে কয়েকবার শ্বাস নিল ফারদিন শাহরিয়ার। রাগে ফলে তার শরীরের প্রতিটা কোষ খাড়া হয়ে দাঁড়িয়ে গেছে, যেন এই মুহূর্তে জাহিদকে পেলে মাথায় তুলে আছাড় মারবেন। রুদ্ধ টের পেল তার বাবা রেগে গেছে। তার রাগ যখন অতিমাত্রায় বেড়ে যায় তখন তিনি চোখ বন্ধ করে নিজেকে ঠান্ডা করতে জোরে জোরে কয়েকবার শ্বাস নেন। তাই রুদ্ধ তার বাবাকে সেই সুযোগটা দিল। তার বাবা চোখ খুলতেই, বাবাই, রেগে গেলে তো হবে না। আমাদের এখন কি করা উচিত সেটা ঠান্ডা মাথায় চিন্তা করা উচিত, তাও স্ট্রং এন্ড সেইফটলি। রুদ্ধের বাবা চোখ বন্ধ করে হাতজোড়া মুষ্টিবদ্ধ করে নিল। তারপরে থমথমে স্বরে জবাব দিল, কি করতে চাও তুমি? আমার তো ইচ্ছে করছে এই বাস্টারটাকে এখনই মাটির তলায় পিষে ফেলতে। কুল ডাউন বাবাই, এত উত্তেজিত হলে কাজের কাজ কিছুই হবে না। সর্বপ্রথম তাকে তোমার দেয়া আমাদের বিজনেস প্রপার্টির 1/4 নিয়ে নেয়া। তাই বুঝতেই পারছো কি চাই আমি? তবে কি চাও তুমি? রুদ্ধের দিকে প্রশ্নাত্মক চোখে তাকালো ফারদিন শাহরিয়ার। সেটা না হয় সেদিনই দেখবে। আমার উপর বিশ্বাস আছে তো? রুদ্ধের হাত শক্ত করে ধরে বলে উঠলেন, পূর্ণ বিশ্বাস আছে আমার। তবে ভয় হয় সে যদি তোমার সাথে খারাপ কিছু করে ফেলে। ডোন্ট ওরি বাবাই, কিচ্ছু হবে না। ট্রাস্ট মি। এই জাহিদ আলী এখনো ঘুঘু দেখেছে কিন্তু ফাঁদ দেখেনি, তাই একটু বেশি করছে। আর তোমাকে জাস্ট একটা ড্রামা করতে হবে এতে।
তাহলে সবটা কেল্লাফতে। ওকে মাই সান, সবটাই হবে। বাবাই একটা কথা ছিল, জানি না তুমি কথাটা কেমনে নিবা, তবুও বলতে চাই। ফারদিন শাহরিয়ার ছেলের লাজুকা টের পেয়ে মুচকি হেসে বললেন, অনিমাকে ভালোবাসো এটা তো? আমার ছেলের বউ হিসেবে আমি অনিমাকেই আনবই, চিন্তা করো না। রুদ্ধ হা হয়ে গেল। ভাবতে লাগলো তার বাবাই জানলো কি করে? তার রুমে তো কেউই যেতে পারে না। তাহলে এত ভাবাভাবির কিছু নেই। যাও ফ্রেশ হয়ে ডিনার করে নাও, অনেক রাত হয়েছে। রুদ্ধকে কিছু বলার সুযোগ না দিয়ে পাশ ফিরে শুয়ে পড়ল তার বাবা। তাই আর কোনো উপায় না পেয়ে নিজের রুমের দিকে এগিয়ে গেল রুদ্ধ। তবে রুদ্ধ খুশি হলো যে তার বাবা অনিমাকে মেনে নেবে। সে যেতে যেতে ভাবতে লাগলো, বাবা আর কখনো লিসাকে নিয়ে বলবে না। কারণ একদিকে সে জাহিদ আলীর মেয়ে, অন্যদিকে এই মেয়েটা দারুণ অসহ্যকর। বন্দুকটা হাতে নিয়ে সামনের রাখা ফুলদানি বরাবর গুলি চালালো 23 বছর বয়সী এক যুবক। এই দিনে সে না চাইতেও তার রাগ প্রচুর পরিমাণে বেড়ে যায়। কারণ আজ তার বাবা মায়ের 12তম মৃত্যুবার্ষিকী। এই দিনই তার বাবা মাকে হত্যা করা হয়েছিল, তাও পরিকল্পিতভাবে। সে এই দিনটাকে স্মরণ করে হত্যাকারীদের মৃত্যুর পরিকল্পনায়। আজ 5টি বছর ধরে সে খুঁজে চলছে এই কালপ্রিটদের। তবে পেয়েও গেছে। এখন শুধুই সুযোগের সদ্ব্যবহার করতে পারলেই হলো। তার ভাবনার মাঝে ছেদ পড়ল যখন ফোনটা হঠাৎ বেজে উঠল। সেদিকে চোখ বুলাতেই ঠোঁটের কোণে বাঁকা হাসিটা ফুটে উঠল। ফোন রিসিভ করে ছেলেটা বলে উঠল, সবটা ঠিক তো? হ্যাঁ, তবে তুই ঠিক আছিস তো? ফাইন। তুই কখন আসবি বললি না যে? সন্ধেবেলা আসছি। বাবার ব্যাপারেও কথা আছে, সাথে এই জাহিদ আলীর ব্যাপারেও। তাকেও তো সরাতে হবে তাই না? ওকে, তাহলে সন্ধেবেলা দেখা হচ্ছে। বলে মোবাইলটা রেখে দিল ছেলেটা। অবশেষে আস্তে আস্তে তার ফাঁদে সকলে ধরা দিচ্ছে বলেই বিকট কণ্ঠ হাসি দিল সে। আলস্যের চাদর অবমুক্ত করে কুয়াশার ধূম্রজাল চিরে পূব আকাশে সূর্য নিজেকে জানান দেওয়ার কাজে ব্যস্ত হয়ে ওঠে। কোমল সূর্যরশ্মিতে ঘাসের ডগায় জমে থাকা শিশির বিন্দুগুলো মুক্তদানার মতো ঝলমল করে। গাছের পাতা থেকে শিশির ঝরে পড়ার টুকটাক শব্দ আর পাখিদের কলরব আন্দোলিত করে জীবনযাত্রাকে। শীতের সকালের মিষ্টি রৌদ্রের আলো এসে পড়ল ঘুমন্ত রমণীর মুখে। চোখ খুলে তাকিয়ে দেখল চারিপাশটা এখনো কুয়াশায় আবৃত। গতরাতে ঘুমাতে বড্ড দেরি হয়েছিল অনিমার, তাই উঠতেও দেরি হয়ে গেল। তবে অবাক হলো আজ 8টা বাজতে চলল অথচ কেউ তাকে ডাকেও নি। ব্যাপারটা বেশ ভাবালো অনিমাকে। অন্যদিন হলে হয়তো এতক্ষণ তার বড়মামির ঝাড়ি খেতে হতো, কিন্তু আজ না দেখতে হয় ব্যাপারটা। ফ্রেশ হয়ে এসে নিচে যাওয়ার জন্য এগিয়ে যেতেই কারো ক্রন্দনরত শব্দ এসে কানে বাজল অনিমার। কে কাঁদছে এত সকালে? আওয়াজটা ঠিক নিচ থেকেই আসছে। দ্রুত পা চালিয়ে নিচে চলে এলো অনিমা। ড্রয়িং রুমে এসে দেখল সকলে গোল বেঁধে কিছু একটা দেখছে, আর ভিতর থেকে কলি বেগমের কান্নার শব্দটাই ভেসে আসছে। কি হলো দেখতে গিয়েই আতকে উঠল অনিমা। তুর্জনের বডি পড়ে আছে নিচে, তাও রক্তাক্ত অবস্থায়। মুখটা ঠিকমতো চেনাও যাচ্ছে না। ভয়ে কেউ তার পাশেই ঘেঁষছে না। অনিমার মনে হলো তুর্জনের বাহাত কিছুটা নড়ছে। সে দ্রুত কলি বেগমকে সরিয়ে তার পালস চেক করতেই চমকে উঠল, কেননা তুর্জন এখনো জীবিত। চিৎকার করে বলে উঠল, মামু, মেজদা জীবিত, তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে চলুন। সকলে এতক্ষণ পাথর হয়ে দাঁড়িয়ে থাকলেও অনিমার কথায় যেন প্রত্যেকের টনক নড়ল। তুরন দ্রুত ড্রাইভারকে গাড়ি বের করতে বলে তুর্জনকে পাজাকোলা করে তুলে নিল। দ্রুত গাড়িতে বসিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। তুর্জনকে নিয়ে সকলে গেলেও তুরনের স্ত্রী ফারিহা, অনিমা আর আসমা বেগম থেকে যায়। রান্না করার সময় হঠাৎ অনিমা বলে উঠল, ফারুপু, আমার না খুব ভয় হচ্ছে মেজদার জন্য। আল্লাহ যেন সবটাই ঠিক করে দেন, মেজদাকে যেন সুস্থ করে দেন। ফারিহা অবাক চোখে তাকালো অনিমার দিকে। এই মেয়েকে এত অপমান করা সত্ত্বেও সে কিনা তুর্জনের সুস্থতা কামনা করছে। কিচ্ছু হবে না, তুই নিজের কাজ কর, বাকিটা ডক্টরে সামলাবে। আমার না মাঝে মাঝে মনে হয় তুই কিসে তৈরি, বুঝলি? কেন হঠাৎ এই কথা বলছো যে? এমনি, চল রান্না তো শেষ, ফ্রেশ হয়ে নি। তুরন আসবে আবার খাবার নিতে, ছোট মা দিবে খাবার ওকে। অনিমা ফারিহাকে জড়িয়ে ধরে বলে উঠল, দেখবে সবটা ঠিক হয়ে যাবে।
হুম। যে যার রুমে ফ্রেশ হতে চলে আসলো। অনিমা রুমে আসতেই তার মোবাইলে ঠিক একই নম্বর থেকে আবারও মেসেজ আসলো। চমকে উঠল সে। এবার সে মেসেজ না পড়ে সাথে সাথেই সেই নম্বরটাতে কল করল। কিন্তু বরাবরের মতন এবারেও ফলাফল শূন্য। কারণ সেই নম্বরটা বন্ধ। কি সে সেটার কোনো সন্ধানই পাচ্ছে না অনিমা। হঠাৎ পিছনে কারো গরম নিঃশ্বাস পড়তেই ভয়ে জমে গেল সে। কিন্তু এই ভরদুপুরে আবার কে এলো তার রুমে? তাও বলা নেই কওয়া নেই। ভয়ে নিজের জামা খামছে ধরল সে। ধুকপুকিয়ে কাঁপছে সে। শীতের মাঝেও কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে ভয়ে। সাহস নিয়ে সেদিকে ঘাড় ঘুরিয়ে তাকাতেই অন্তরাত্মা যায় অবস্থা তার। কারণ পিছনে দাঁড়িয়ে আছে স্বয়ং। কে আপনি? মুখে মাস্কে ঢাকা থাকার কারণে আগন্তুক লোকটাকে চিনতে পারল না অনিমা। তাই ভয় চোখ মুখ খিচে প্রশ্ন ছুড়ে মারল আগন্তুক লোকটির দিকে। কিন্তু এতে যেন তার বিন্দুমাত্রই হেলদোল নেই। সে একধনেই অনিমার দিকে তাকিয়ে আছে। যেন হাজার বছরের তৃষ্ণা মিটিয়ে নিচ্ছে একেবারেই এক দেখাতে। কিন্তু তার রেসপন্স না দেখেই আবারও পাল্টা প্রশ্ন করল অনিমা। কে আপনি? এখানে এলেন কি করে? অনিমার বারবার এমন প্রশ্নে বিরক্ত হয়ে আগন্তুক ব্যক্তিটি বলে উঠল। এত প্রশ্ন কেন করো অনুপাখি? আমার কাজটা আমায় করতে দাও না। চমকে উঠল অনিমা। ভাবতে লাগলো, এই সে সাইকো নয় তো? যে প্রতিদিন মেসেজ দেয়। তুর্জনকে যে মেরে তার এমন হাল করল এই সেই ব্যক্তি নয় তো? না হতে এটা সম্ভব নয়, এই সে হতে পারেই না। কারণ সে ডাকে ফুলপরি বলে, কিন্তু এই লোকটা তাকে অনুপাখি বলে ডাকছে, যেটা তাকে তার ফারুপু মানে তুরনের স্ত্রী ফারিহা ডাকে। তাহলে কি ফারুপুর সাথে এই লোকটির কোনো যোগসূত্র আছে? না তা হবে কেন? কিন্তু কে এই লোক? কেন সে এখানে এসেছে? বারবার তার ছোট্ট মস্তিষ্কে এসব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। জমে গেল অনিমা। ভয় মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। সে যে চিৎকার করবে তারও শক্তি লোপ পেয়েছে অনেক আগেই। ভয় বারবার কথাগুলো তালগোল পাকিয়ে আসছে তার। সাথে থরথর করে কাঁপছে সে। অনিমার মনের এমন অবস্থা বুঝতে বিন্দুমাত্র অসুবিধা হলো না আগন্তুকটির। মুচকি হেসে এক ধাপ এগিয়ে এলেও অনিমা ঠিক একই জায়গায় স্থির হয়ে রইল। যেন সে এই দুনিয়াতেই নেই। কিন্তু যখন সে অনিমাকে আলতো করে ধরল ঠিক সেই সময় ঘটল দুর্ঘটনা। মুখ থুবড়ে লোকটির বুকে আছড়ে পড়ল সে। প্রথমে ঘাবড়ে গেল লোকটি। মুখ তুলে দেখল অনিমা ভয়ে সেন্সলেস হয়ে গেছে। বিড়বিড় করে বলে উঠল আগন্তুক লোকটি। ও শিট! এ তো সেন্সলেস হয়ে গেছে। আমি কি বাঘ না ভাল্লুক? এত ভয় পাওয়ার কি আছে ড্যামিট! নিজের পরিচয়টা দিলে হয়তো সে এতটা ভয় পেত না। না, নিজের পরিচয়টা এত সহজে দেয়া যাবে না। সামান্য ব্যাপারেই সেন্সলেস। তাহলে সামনে যেগুলো হবে সেগুলো সামলাতে পারবে কি করে? স্টুপিড গার্ল। তাড়াতাড়ি পালস চেক করে দেখল সে, ভয়ের কোনো কারণ নেই। কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরে আসবে। ফোন বের করে কাউকে ফোন করল। আপুই, ও সেন্সলেস হয়ে গেছে। তুমি যথাসম্ভব তাড়াতাড়ি রুমে এসো। ওপাশ থেকে বলে ওঠল, কি করে সেন্সলেস হলো ওহা? বাড়িতে যে শুধু আমি, ও আর ছোট মা আছি সেটা তুই জানিস না? কয়বার বলতে হয় তোকে? লোকটি আবারও বলল, ডোন্ট প্যানিক, আমি ওর পালস চেক করেছি। সে আমাকে দেখে ভয় সেন্সলেস হয়ে গেছে। অল্পক্ষণের মাঝেই জ্ঞান ফিরবে। তাই বলছি রুমে এসে তোর ননদকে দেখ যাতে কেউ টের না পায়। ওপাশ থেকে আবারও বলে উঠল, আচ্ছা, সাবধানে যাবি। কেউ যেন দেখে না ফেলে। আরেকটা কথা। আমার ডাক্তার হওয়াটা না আজ সফল হলো। আমি আমার প্রেয়সীর পালস চেক করে বুঝলাম যে সে ভয়ে জ্ঞান হারিয়েছে। লোকটির কথা শুনে ওপাশের মানুষটি বেশ অবাক হলো, সেন্সলেসের সাথে ডাক্তার হওয়া কিংবা পালস চেকের সম্পর্কটা কি? হিসেবটা মিলাতে না পেরে শেষে বলে উঠল, আচ্ছা যা, পাগল কোথাকার। বলে ফোন রেখে দিয়ে দ্রুত রুমের বাইরে চলে এলো। সে মুচকি হাসিয়ে বিড়বিড় করে বলে উঠল, উফস, তাহলে ডাক্তার হওয়াতে বেশ ভালোই হলো। আজ আমার প্রেয়সীর কাজে লাগলাম। ডোন্ট ওমরি অনুপাখি, সবটাই ঠিক হয়ে যাবে। আমিই ঠিক করে দেব সব। সবটা সময় তোমার পাশেই থাকব। বলে কপালে উষ্ণ চুমু খেয়ে উঠে চলে গেল সে। যাওয়ার আগে আলতো করে দরজাটা খুলে দিয়ে ঠিক যেদিক দিয়ে এই রুমে প্রবেশ করেছিল সেদিকেই। বেশ কিছুক্ষণ পর চোখ খুলে তাকালো অনিমা। মাথাটা ভারী লাগছে বেশ। পাশে তাকিয়ে দেখল ফারিহা ভাবান্তর হয়ে বসে আছে, কিন্তু লোকটি আর নেই।
ভাবতে লাগলো এত অল্প সময়ে লোকটা গেল কই? আর ফারুপু আসলো কি করে রুমে? সে তো দরজা আটকে দিয়েছিল তাহলে। ধুর, লোকটা হয়তো খুলে দিয়ে চলে গেছে। তাই তাকে দেখে ওঠে বসার চেষ্টা করলো অনিমা, কিন্তু পারল না। অনিমাকে উঠতে দেখে ধমক দিল ফারিহা, এই মেয়ে, একদমই উঠবি না। পুরো শরীরটা জ্বরে পড়ে যাচ্ছে। অনিমা অস্ফুটরে স্বরে বলে উঠল, কিন্তু বলতে দিল না ফারিহা। আজ সারাদিনের জন্য তুই ঘরবন্দি। আর হে, সুস্থ হলে কাল থেকে কলেজ যাবি, কেমন? অবাক হলো অনিমা। কেউ কখনো এমন করে কখনো শাসন করেনি তাকে। ছোট মামির আদর সবসময় পেয়েছে, কিন্তু তিনি তাকে কখনো শাসন করেননি কারণ সে কষ্ট পাবে বলে। দুচোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়তে লাগলো তার। তার চোখে পানি দেখে রেগে গেল ফারিহা, এই অনুপাখি, কাঁদবি না একদম। তোর কান্না আমি একদম সহ্য করতে পারি না, সেটা তুই ভালো করেই জানিস, তাহলে কাঁদিস কেন? অনিমা ফারিহাকে জড়িয়ে ধরে হো হো করে সশব্দে কেঁদে দিল, ফারুপু আমায় তুমি এত ভালোবাসো? সো প্রাউড অফ মি, কজ কেউ আমায় ভালোবাসে। ফারিহা তাকে বুকে জড়িয়ে নিল, পাগলি মেয়ে, তুই আমার ছোট্ট বোনের মতন। তাই তোর প্রতি আমার ভালোবাসা থাকবে, এটা স্বাভাবিক নয় কি? এখন ফ্রেশ হবি চল। আরেকটা কথা, আজ থেকে তোর বিষয়দয় কালো অতীতটার কথা একদমই মাথায় আনবি না, কেমন? মনে রাখবি সেটা কেবল একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন ছিল যা তোর ঘুম ভাঙ্গার সাথেই উধাও। ওকে, যা শাওয়ার নিয়ে আয়, আমি তোর জন্য খাবারগুলো এখানে আনছি। বলে অনিমার দিকে এক পলক তাকিয়ে চলে গেল সে। ফারিহার যাওয়ার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল অনিমা। কত সুন্দর করে তাকে বুঝিয়ে দিল সে। মাথাটা হালকা উপর নিচ করল অনি, যার মানে সে কখনো এই বিষয়দয় অতীতটার কথা মাথায় আনবেও না। তবে ভাবতে লাগলো, ফারুপু আমায় জিজ্ঞেস করলো না কেন আমি কি করে সেন্সলেস হয়ে গেছি? ধুর, কি সব হাবিজাবি ভাবছি আমি। হয়তো আবারও ভয় পাবো বলে জিজ্ঞেস করেনি। তাই সে আস্তে আস্তে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। বারবার কল দিচ্ছিস কেন রে ভাই? একটা কাজে গেলাম, সেটাও বুঝবি না তুই? হাতাটা ফোল্ড করতে করতে বলে উঠল রুদ্ধ। তা কোথায় ছিলি এতক্ষণ তুই? আর তোর মোবাইলটা বারবার বিজি দেখাচ্ছে কেন? বাবাই কল দিছে তাই হয়তো। তোর বাবা কি তোর প্রেমিকা? দোস্ত, তুই আমারে কি বোকা বানাতে চাস? তা কাজ কি কিছু হলো? ভ্রু কুচকে জিজ্ঞেস করল রুদ্ধ, কি কাজ? ওই যে অনির ব্যাপারে। বাই দা রাস্তা, তন্নির ব্যাপারটা আমার না বেশ রোমাঞ্চিত করে ভাই। রুদ্ধের বেশ রাগ হলো এই কথাটা। রুদ্ধ চোখ ছোট করে বলে উঠল, অহন তুই আমায় সত্যি করে বলতো, তন্নিকে কি তুই ভালোবাসিস? না অন্য কিছু? সে তোর মামাতো বোন হয়। আর অনিমার ব্যাপারে কিচ্ছু কি হবে? মামাতো বোন বলে কি বিয়ে করা যায় না? এটাও সত্য যে আমি তন্নিকে চাই, আমার নিজের করেই চাই। কজ আই ফিল লাভ অ্যাবাউট হার। খুশি মনে জবাব দিল রুদ্ধ, ওকে দ্যাটস সো গুড, সো হ্যাপি। আচ্ছা, অনির কাছে জানা ভাই। জানিস না তোর বোনের প্রতি কতটা অন্যায় হয় তোর মামাবাড়িতে? সবটাই ভালো, তবে তোর মামাতো ভাইদের আমি কখনো ছাড়ব না। মামাতো ভাইদের কথা শুনে রেগে গেল অহন, তুই কি ভেবেছিস তুই বাই চান্স তুই তাদের ছাড়তে পারিস? কিন্তু আমার ছোট্ট বোনটার মন নিয়ে ছিনিমিনি খেলার শোধ আমি সুধে আসলে পূরণ করে দেব। তবে কয়েকটা দিন যাক, তারপরে যাব। তাদের কথার মাঝে রুদ্ধের ফোনটা বেজে উঠল। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে যা শুনল তাতেই হাতের ফোনটা পড়ে গেল তার। ধপাস করে অহনের পাশে বসে পড়ল সে। অহন রুদ্ধের ফোন হাতে নিয়ে কানের কাছে নিতেই সেও ঠিক একই কথা শুনল। কথাটা শোনা মাত্রই নিস্তব্ধ হয়ে গেল সে। কি হয়েছে তন্নির? বল না ভাই। অস্থির হয়ে গেল অহন। রুদ্ধ নিজেই বিচলিত। এমন ঘটনা সচরাচর হয়নি কখনো, তাই হয়তো তন্নি তো তুর্জনের সাথে হাসপাতালে গিয়েছিল। তাহলে কিডন্যাপাররা তাকে কিডন্যাপ করলো কেমনে? নিজের কাছেই বারবার এমন প্রশ্ন করে যাচ্ছে রুদ্ধ। তবে কিছু একটা ভেবে বলল, অহন ভাই আমার শান্ত হ। কিছু হবে না তন্নির। আমার মনে হয় কিছু একটা গন্ডগোল নিশ্চয় এখানে হয়েছে, না হলে ইটস ইম্পসিবল। কিন্তু কে করবে এসব? ও তো হাসপাতালে ছিল, তাহলে কিডন্যাপ হলো কেমনে? অহনের এমন বিচলিত ভাবটা মোটেও ভালো লাগছে না রুদ্ধের। সে অহনের কাছে এসে হাত চেপে ধরে বলল, বিশ্বাস করিস তুই আমায় অহন? ভরসা আছে তোর আমার উপর? রুদ্ধের এমন প্রশ্ন চমকায় অহন।
ভাঙ্গা গলায় সে জবাব দেয়, হ হ হা আছে, নিজের চেয়েও বেশি। তুই না আমার বেস্ট ফ্রেন্ড? তাহলে এসব কথা বলছিস কেন আমায়? মুচকি হাসি দিল রুদ্ধ। অহনের হাত দুটো শক্ত করে মুঠো করে নিয়ে বলল, তাহলে এত চিন্তা কিসের ভাই? ও তো আমারও বোনের মতন, তাই না? কাল সকালের মধ্যেই তন্নির খোঁজ নিশ্চয় পাবি, অ্যাট এনি কষ্ট। আই প্রমিজ। অহন জানে রুদ্ধ যখন কোনো কাজ করবে বলে কথা দেয় সে কোনো না কোনো ভাবেই সেই কাজটা হাসিল করেই ছাড়ে, তাই রুদ্ধের প্রতি তার অগাধ বিশ্বাস আছে। দীর্ঘশ্বাস ফেলে অহন বলল, সবটাই মানব, কিন্তু একটাই চিন্তা, যাতে খারাপ কিছু হয়ে যায়। রুদ্ধ ভাবল অহন ঠিকই বলেছে। সে আর কিছু ভাবতে পারল না, তাই সে অহনকে বলে দ্রুত বেরিয়ে যায়। আর তার সকল গুপ্তচরদের ইনফর্ম করে দিল যে আজ রাতের মধ্যেই যেন তন্নির খোঁজ পায়, না হলে তার সাথে খারাপ কিছু হয়ে যেতে পারে। চোখ পিটপিট করে তাকালো তন্নি, মাথাটা সে কোনো মতেই তুলতে পারছে না ক্লোরোফর্ম এর প্রভাবের কারণে। সে মনে করার চেষ্টা করল সে এখানে আসলো কেমন করে? আমি এখানে এলাম কি করে? আমি তো হসপিটালের ওয়াশরুমের ওইখানে ছিলাম, তাহলে? তখন তো কয়েকজন, ওরাই আমাকে এখানে নিয়ে এসেছে। তাহলে এটা কি অনিপুর সাথে করা আমার পাপের ফল? আজ তার চোখ বেয়ে নোনাজল গড়িয়ে পড়ছে। সেদিনও সে অনিমাকে প্রচুর অপমান করেছিল। এটাই হয়তো রিভেঞ্জ অফ নেচার। আর ভাবতে পারল না সে। হালকা মাথা ঘুরিয়ে চারপাশটা লক্ষ্য করতে চাইল, সে পাশেই দেখতে পেল যে তার মতন আরও অনেকে আছে যারা ঠিক একই রকম অবস্থায় পড়ে আছে। তাহলে কি সে নারী পাচারকারীদের চক্করে পড়েনি তো? তার ভাবনা ভাঙল কিছু লোকদের তীক্ষ্ণ কণ্ঠস্বরে। তাদের কথা ঠিক এমন, সবগুলো এক করতে হবে। বসো, আজ রাতে আসবে সবকিছু ঠিক আছে কিনা দেখতে। তারপরই কাল শবকটাকে মধ্যপ্রাচ্যে পাচার করে দেয়া হবে। কথাটা শোনা মাত্রই অন্তরাত্মা কেঁপে উঠল তন্নির। শেষ পর্যন্ত পাচারকারীদের হাতেই শেষ হলো তার জীবন। আর ভাবতে পারল না সে। শুনতে লাগলো বাকিদের কথাগুলো। তাহলে কি করব ভাই? এখানে মন্ত্রীর ছেলে চলে আসলে, কিন্তু আমরা সবাই কেস খাবো। তাই যত দ্রুত সম্ভব কাজগুলো শেষ করতে হবে। সে অনেক মারাত্মক একজন ছেলে। যা সর, মারাত্মক লোক। কি বা তারা চিহ্ন ল করতে পারবে রে? বড়জোর কয়েকজনকে মারতে পারবে, তার আগেই তারা চিহ্ন লাকে পরপার ঘুরাই নিয়ে আসবনে। রতন, আবির ঠিক বলছে। রুদ্ধ শাহরিয়ার যেমন নাম, তার ঠিক কাজটাও তেমন মারাত্মক। সাংঘাতিক ধাঁচের লোক সে। তবে এই পর্যন্ত সবকটা তারা চিহ্ন ল সাপ্লাই না করতে পারার কারণও কিন্তু সে। তুই নতুন তাই কিছুই জানোস না। তাই ওকে নিয়েই আমার যত ভয়। এইবার এই পাচারের টাকার পরিমাণও কিন্তু অনেক বেশি, তাই টেনশনটা একটু বেশি। রতন এবার যেন আশার আলো পেয়ে গেল। সমর ভাই কখনো মিথ্যা বলে না। তাহলে কি এই সমররাই তার বোনকে পাচার করে দিতে চেয়েছিল গত বছর? যেখানে মন্ত্রীর ছেলে তাদের সাহায্য করেছে এই পাচারটাকে ঠেকাতে। এই সমরই কি সে লোকগুলো যাদের কাছ থেকে সে এতদিন প্রতিশোধ নিতে ঘুরছিল? তাহলে কি সে মন্ত্রীর ছেলেকে সাহায্য করবে? দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল সে। এই পাচারে যে অর্থ সে পাবে তাতে তার মায়ের চিকিৎসার খরচ হয়ে যাবে, সাথে বোনের বিয়েরও। কিন্তু পাচারটা না আটকালে সে কখনোই নিজেকে ক্ষমা করতে পারবে না। তাকে ভাবান্তর হতে দেখে আবির বলে উঠল, কি ভাই, ভয় পেয়ে গেলি নাকি? টেনশন নিস না বেটা, আজকে সবকাজ একদম আরামসে হয়ে যাবে। তুই টাকাগুলো পাইয়া যাবি, বুঝছস? মাথা নাড়িয়ে জবাব দিল রতন, আরে না, তেমন কিছু না। চল সিগারেট খামু, নেশা হচ্ছে, বলে রতন চলে গেল। সে জানে আবির খাবে না এখন, তাই সে বুদ্ধি করেই চলে গেল। তাকে যত দ্রুত সম্ভব মন্ত্রীর ছেলে রুদ্ধের নম্বর সংগ্রহ করে খবর দিতে হবে, না হলে অনেকগুলো মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে। দরকার হলে তার মায়ের চিকিৎসা খরচ সে নিজের কিডনি বিক্রি করে চালাবে, তাতেও সে শান্ত পাবে। ফারুপু, এসব কেমনে হলো? তন্নির কিছু হবে না তো? সে কেমনে কিডন্যাপ হলো? ফারিহাকে জড়িয়ে ধরে একনাগারে কথাগুলো বলে থামল অনিমা। তার পাশে সমানে বিলাপ করে যাচ্ছেন তার ছোট মামি আসমা বেগম। তার একমাত্র সন্তান তন্নি। কি হয়ে গেল মেয়েটার? অনিমা, আমার মেয়েটার কিচ্ছু হবে না তো? আমি যে আর মানতে পারছি না। তন্নির কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচব বল না মা? অনিমা এসে তার ছোট মামিকে জড়িয়ে ধরে কান্না করে দিল। হাজার হোক তন্নি তার মামাতো বোন হয়।
ফারিহাও এক প্রকার নিস্তব্ধ হয়ে গেল। তার মনে চলছে অন্য চিন্তা। মাথাটা এক প্রকার ফাঁকা লাগছে তার। কি হচ্ছে এসব? কি করবে সে? তার বাবাও তো অসুস্থ, না হলে সে নিজেই তার বাবাকে বলে সবকিছুর খোঁজ নিত। ছোট মা, অনু দেখো তোমরা কান্না করো না। এমন কেউ আছে যে এগুলো করাচ্ছে, তাও আমাদের সকলের অগোচরে। নিশ্চয় এই পরিবারের কোনে শত্রু। যেমন তেমনও নয়, একেবারে জাতশত্রু। তোমরা শান্ত হও, দেখবে আল্লাহর রহমতে সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু যে ছিল জাতশত্রু সে তো অনেক আগেই সুইসাইড করেছিল, আজ থেকে 17 বছর আগে। তাহলে এখানে কেই বা হতে পারে এই শত্রু? তোমার ছোট মামা নিশ্চয় জানবে, হয়তো করছে। ওদের বাড়িতে আসতে বলো। কি হচ্ছে এসব আমি কিছুই বুঝতে পারছি না। কাল তুর্জন তো আজ আমার মেয়ে। কি চাই তারা? বলে আবারও কান্নায় ভেঙে পড়ল আসমা বেগম। দীর্ঘশ্বাস ছাড়ল অনিমার সাথে ফারিহাও। কি বা করার আছে তাদের? তবুও সান্ত্বনা দিতে লাগলো আসমা বেগমকে তারা। আমার আজ রাতের মধ্যেই সবটা খবর চাই। যে করে হোক ওকে খুঁজে বের করো। অ্যাট এনি কষ্ট। এন্ড উইথ সেইফটলি। ইয়েস স্যার, উই ডু আওয়ার বেস্ট। ম্যাডামের কিছু হবে না। ইয়েস। সব জায়গায় এলার্ট করে দাও। এই সব কিছুর পেছনে কেউ একজন আছে, যা আমাদের অজানা। আরেকটা কথা, কোথাও নারী পাচার হচ্ছে কিনা খবর নাও। এমনও হতে পারে সে নারী পাচারকারীদের হাতে আটকে পড়েছে, তাহলে কিন্তু অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। আমি এক্ষুনি খবর নিচ্ছি, আপনি টেনশন করবেন না। সবকিছু ঠিক আগের মতন হয়ে যাবে। হুম, দেখো খবর নিয়ে আমায় ইমিডিয়েটলি জানাও। ওকে স্যার, বলে ফোন কেটে দিল লোকটা। সব ইনফরমারদের যখন খবর নিতে ব্যস্ত, ঠিক তখনই রুদ্ধের অপর মোবাইলে ফোন আসে। হাতে নিয়ে দেখল আননোন নম্বর, তবুও রিসিভ করল সে। ওপাশ থেকে যেটা বলল সেটা শুনে রুদ্ধের অধরের কোণে বাঁকা হাসিটা আবারও ফুটে উঠল। আজ হয়তো কারো শেষ দিন হতে চলছে, নয়তো কোনো মুখোশধারীর মুখোশ উন্মোচন হতে যাচ্ছে। অনেক হয়েছে লুকোচুরি মিস্টার জাহিদ আলী, এবার দেখবেন আসল খেলা। অন্ধকারে বাঁকা হেসে বলে উঠল একজন তরুণ। এতক্ষণ পিছন ফিরে নিজের সাঙ্গপাঙ্গ নিয়ে পাচারের ব্যাপারে কথা বলছিল বলে তরুণটির উপস্থিত টের পায়নি জাহিদ আলী। কিন্তু পরিচিত মানুষের কণ্ঠস্বর শুনে ঘাবড়ে গেল তারা সকলেই। সকলে বন্দুক তাক করলেও জাহিদ আলীর ইশারায় নামিয়ে নিল আবার। মানুষটির দিকে তোতলিয়ে বলে উঠল, কে তুমি? আর কি করবে তো তুমি? আবারও অধরের কোণে বাঁকা হাসিটা ফুটে উঠল ব্যক্তিটির মুখে। কথাটা শেষ হওয়ার সাথে সাথেই পুরো ঘরজুড়ে আলোকিত হয়ে উঠল মুহূর্তেই। সামনের ব্যক্তিটির দিকে তাকাতেই ভয়ে দুকদম পিছিয়ে গেল জাহিদ আলী। বিস্ময় সাথে অস্ফুট স্বরে বলে উঠল, রুদ্ধ, তো তুমি এইখানে? উহু, ভয় পেলেন বুঝি? আপনার মতন একখান সাহসী মানুষের যদি এত ভয় থাকে তাহলে আমাদের কি হবে বলুন তো? সো ডোন্ট প্যানিক। তা কি কারণে এখানে আসা এত নামডাকওয়ালা একজন মানুষের? এসে গল্প করছেন, তাও 2 টাকার কয়েকটা মানুষের সাথে? নাক ছিটকালো রুদ্ধ। রুদ্ধের এহেন নাক ছিটকানো আর ভাবলেশীন কথায় কপাল বেয়ে বিন্দু বিন্দু ঘাম বেয়ে পড়ছে চোখের কার্নিশ বেয়ে। রুমাল দিয়ে ভালোমতো মুখটা মুছে নিল জাহিদ। ভয়ে ভয়ে বলে উঠল, এই এমনি। রেগে গেল রুদ্ধ। এখানেও মিথ্যে বলা শুরু করেছে। রুদ্ধের এতটা রাগ আগে কখনো দেখেনি জাহিদ। সোজা এসে কলার চেপে ধরে বলে উঠল, ইউ রাস্কেল! কি ভেবেছেন হা? নিজেকে কি বেশি চালাক মনে করেন? জানেন না অতি চালাকের গলায় দড়ি। ঠিক আজও আপনার গলায় ঝুলবে আপনার চালাকির সেই দড়ি। বুঝলেন মিস্টার জাহিদ আলী ওরফে ব্ল্যাকডগো? রুদ্ধের কথা শুনে ভয় যেন খাবলে ধরল। সে তার গোপন নাম ব্ল্যাকডগো জানল কেমনে? তার ভাবনার মাঝে রুদ্ধ আবারও তাতানো কণ্ঠে বলে উঠল, আমায় আমার বাবাইয়ের নামে মিথ্যা অপবাদ শুনিয়ে আমাদের সম্পর্ক আলাদা করার চেষ্টায় ছিলেন, সফল হলেন না। তারপর নিজের মেয়েকে দিয়ে বাবাইয়ের ব্রেইন ওয়াশ করার চেষ্টাও করেছিলেন, তাতেও সফল হলেন না। সফল হয়েছিলেন আমার বাবাইয়ের 1/4 সম্পদ নিজের নামে করে, কিন্তু আফসোস সেই সম্পদ আবারও আমাদেরই থেকে গেল। আর সেটার খবর পেয়েই আমার বাবাইকে মারতে লোক লাগিয়ে গুলি করে মারতে চেয়েছিলেন, কিন্তু সৃষ্টিকর্তার কৃপায় সেটাও হলো না।
তার আগে নিজের আপন বর্বন মানে আমার মা মিসেস হাফসা বেগম, যাকে মা বলতেও আমার ঘৃণা হয়, এখন সেই মানুষটিকে সকলের চক্ষু আড়াল করে আমাদের বাড়িতে প্রবেশ করিয়ে বাবাইয়ের খাবারে স্লো পয়জন মিশাতে সাহায্য করেছিলিস, কিন্তু আমাদের উপর সৃষ্টিকর্তার রহমত ছিল বলে সেই যাত্রাতেও বাবাই বেঁচে গেলেন। আর আজ শেষমেশ চৌধুরী বাড়ির মেয়েকে কিডন্যাপ করেছিস, তাও যাদের খুন করেছিলি আজ থেকে 13 বছর আগে একটা মিথ্যে কেস থেকে নিজেকে বাঁচাতে। তাদেরই ছেলে অহনের প্রিয় মানুষটাকে কিডন্যাপ করেছিস পরিকল্পনা মাফিক। কিন্তু দেখ সর্বশেষে কি হলো। পাচার তো দূরে থাক, একচুল পরিমাণ কেউ নড়তেই পারবে না। দেখ সর্বক্ষেত্রেই তুই ফেল। অনেক বলে ফেলেছিস, এবার তুই শেষ রুদ্ধ। আচমকা রুদ্ধের দিকে বন্দুক তাক করে বলে উঠল জাহিদ আলী। আগে নিজেকে তো বাঁচা, তারপরই না হয় আমাকে মারিস, হা 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 বলে কাউকে ইশারা করল। সাথে সাথে জন সাতেক রবেশে ধরে একটা গাড়িতে তুলল জাহিদ আলী ও তার সাঙ্গপাঙ্গদের। রুদ্ধ চলে এলো সেই ঘরে যেখানে এখন অহন, রতন আর তন্নি রয়েছে সেখানে গিয়ে অহনকে সুযোগ দিয়ে রতনকে নিয়ে বেরিয়ে গেল। তখন নিজের বিবেকের কথা শুনে অনেক কষ্টে রুদ্ধের নম্বরটা সংগ্রহ করেছিল। তারপরই রুদ্ধকে সবটা খুলে বললে সে দ্রুততার সাথে এখানে চলে আসে, সাথে তন্নির একটা ছবিও আনে, যেটা রতনকে দেখালে সে বলে তন্নিকে আজ ধরে এনেছিল তারা জাহিদ আলীর কথায়। এই আপনি আমায় ছুলেন কে? আমাকে এমন করে জড়িয়ে ধরে আছেন কেন? অহন তন্নিকে ছোঁয়া মাত্রই কথাটা বলে উঠল তন্নি। নিজের ভালোবাসাকে জড়িয়ে ধরবো না তো কি কোলবালিশকে জড়িয়ে ধরবো? মিস এলোকেশী, কেঁপে উঠল তন্নি। এতটা কাছে সে কখনো কোনো পুরুষের নিকট যায়নি, আজ যতটা না অহনের কাছাকাছি এসেছে সে। জড়ানো কণ্ঠ বলে উঠল, এতই যখন ভালোবাসেন তো তাহলে আমার কিডন্যাপের সময় কোথায় ছিলেন? তন্নিকে শক্ত করে জড়িয়ে ধরল অহন। অপরাধীর ন্যায় বলে উঠল, সরি এলোকেশী, আমি সত্যিই জানতাম না এই নিকৃষ্ট মানুষগুলোই তোমাকে কিডন্যাপ করবে। আই প্রমিজ এই অহন মেহবুব বেঁচে থাকতে তোমাকে কেউ ছুতেও পারবে না। কজ তুমি একান্তই আমার। আই প্রমিজ উইথ ইউ। অহন মেহবুব নামটা শুনে চমকে উঠল সে। এই তো তার ছোট্টবেলার প্রিয় মানুষটি নাম। তার মানে অনিমার ভাই এসেছে, তার অনিপুর ভাই। এবার বেশ অভিমান হলো তন্নির। অভিমানী কণ্ঠে বলে উঠল, এতই যখন ভালোবাসেন তাহলে এতগুলো বছর দূরে ছিলেন কেন? আমার কথা কি কখনো মনে পড়েনি আপনার? সেই কখন দেখেছিলাম আপনাকে। অভিমান হয়েছে না আমার উপর খুব? সবটাই পুষিয়ে দেব বুঝেছেন ম্যাম। শক্ত করেই জড়িয়ে ধরল তন্নিকে। তন্নিও নিঃশব্দে কেঁদে যাচ্ছে অহনের বুকে মুখ গুজে। কতদিন দিন পর সে তার প্রিয় মানুষের দেখা পেল, তবে এভাবে পাবে সে ভাবতে পারেনি। সে না এলে আজ হয়তো তার জীবনটা নষ্ট হয়ে যেত। কিন্তু তার মনে বিরাজ করছে হাজারো প্রশ্ন। অহনের বুকে মুখ গুজে বলে উঠল, অনিমাপুর কাছে যাবেন না? উনি না ওই বাড়িতে খুব কষ্টে আছেন। ওই দিন আমিও না বুঝে অপমান করেছিলাম। অনিমাকে অপনাম করেছে শোনামাত্রই মাথায় রক্ত উঠে গেল অহনের। ছিটকে দূরে সরিয়ে দিল তন্নিকে। আহত দৃষ্টিতে অহনের দিকে তাকালো তন্নি। তার বোনকে অপমান করল এই মেয়ে। এমনিতেই একটা শব্দে আছে, তাই তার উপর রাগ দেখানো উচিত হবে না ভেবে নিজেকে সংযত করল সে। গম্ভীর কণ্ঠে বলে উঠল, উঠে পড়ো, বেরুতে হবে, কাজ আছে আমার, বলে হনহনিয়ে বেরিয়ে গেল। তন্নির বুঝা হয়ে গেল সে অনেক বড় অন্যায় করে ফেলেছে তার অনিমাপুর সাথে, যার ফলে তার ভালোবাসার মানুষটির এতটা কাছে এসেও আবার যাক দেখা তো পেল কাঙ্ক্ষিত মানুষটির। যত যাই হোক সে আজই ক্ষমা চেয়ে নিবে অনিমার কাছ থেকে। সেও দ্রুত বেরিয়ে গেল অহনের পিছু পিছু। নিস্তব্ধতায় চেয়ে আছে পুরো চৌধুরী ম্যানশন। কারো মুখে কোনো হাসি নেই। পুরো বাড়ি জুড়েই চেয়ে আছে নিস্তব্ধ নীরবতা। সকলে বারান্দায় বসে তন্নির চিন্তায় নিমগ্ন, শুধুমাত্র কলি বেগম ছাড়া। তার মাথাটা বেশ ধরেছে বিকেল থেকে, তাই সে রেস্ট নিচ্ছে। এদিকে তুর্জনের শরীর এখন বেশ সুস্থ থাকলেও হাড়ে হাড়ে বেশ ব্যথা অনুভব হচ্ছে। শীতের সময় তাই এই ব্যথাগুলোও বেশ গাঢ় হচ্ছে। তবে তাকে ভাবাচ্ছে এই বিষয়টা যে তার বোনকে কে কিডন্যাপ করল, কেনই বা করল? তাহলে কি তার হাল যে করেছে সেই কি এই জঘন্য কাজটা করেছে? কিন্তু সেই তো এই কাজ করবে না। তাহলে? হঠাৎ সকলের ধ্যান ভাঙল গাড়ির আওয়াজে। চমকে উঠল সকলে। কিন্তু এত রাতে কে এলো? ইনকিয়াত আনাস চৌধুরী সকলের দিকে একবার তাকালো। সকলের মুখে আতঙ্কের ছাপ।
হয়তো সকলে মনে মনে ভাবছে অন্তত পক্ষে খারাপ কিছু যেন না হোক। সকলে এগিয়ে গেল সদর দরজার দিকে। সাথে অনিমাও আছে। সে আসতে চায়নি, ফারিহা জোর করেই এনেছে। তুরন এগিয়ে গিয়ে দরজা খুলে দিল। সামনে অহন, তন্নি আর রুদ্ধকে দেখে চমকে গেল। অহনকে চিনলেও রুদ্ধকে কেউ চিনে না, শুধুমাত্র ইনকিয়াত আনাস ছাড়া। বিশেষ করে অহনকে দেখে সকলে অবাক হল। সকলে জানত অহনও তার বাবা মায়ের সাথে পাড়ি জমিয়েছে না ফেরার দেশে। এমনকি অনিমার জানা সেটা। কিন্তু এভাবে তার ভাইকে দেখে অবাকই হলো সে বেশ। তবে অভিমানটা বেশিই হলো। সে চলে গেল ভিতরে। কিন্তু এদিকে আজ যেন সবকিছু লাগামহীন লাগছে সকলের কাছে। তুরন অবাকের ন্যায় বলে উঠল, অহন, তুই হঠাৎ? তাও তন্নিকে নিয়ে? তুরনের এমন প্রশ্নের উত্তরে তাচ্ছিল্যের হাসি দিল অহন। চমকে গেলি? নাকি আমি এখানে আসাটা বুঝি আশা করিসনি? কোনটা? ইনকিয়াত আনাস বুঝল এখানের বিষয়টা হয়তো অন্যদিকে গড়াতে পারে, তাই তুরন বলার আগেই সে বলে উঠল, তুরন, কি হচ্ছে কি? অহন, বাবা ভিতরে আয়। সকলের উদ্দেশ্যে সে বলে উঠল, কি দেখছো তোমরা? হা? তন্নিকে ভিতরে নিয়ে যাও না, দেখছো না মেয়েটাকে কেমন শুকনো লাগছে? যাও, ওকে ভিতরে নিয়ে ফ্রেশ করিয়ে নিয়ে এসো। ইনকিয়াত আনাসের কথায় ধ্যান ভাঙল আসমা বেগমের। তন্নি এখনো অহনকে জড়িয়ে ধরে আছে। তিনি দ্রুত তন্নিকে রুমে নিয়ে গেলেন। এদিকে অহন আর রুদ্ধ দুইজনেই ড্রয়িং রুমে বসে আছে। তুর্জনও এসেছে এখানে। কিন্তু রুদ্ধকে দেখে তুর্জন বেশ ভয় পেয়ে গেল। রুদ্ধের চোখের ইশারায় আর এক মুহূর্তও দাঁড়ালো না, দ্রুত প্রস্থান করল সে। ফারিহাও এতক্ষণ সেখানে ছিল। সে রুদ্ধের দিকে তাকিয়ে একটা রহস্যময়ী হাসি দিল। তার উত্তরে রুদ্ধ একই হাসি উপহার দিল সকলের অগোচরে। কিন্তু সেটা অনিমা খেয়াল করল। অনিমা ভাবতে লাগল, কে এই ছেলে? ফারুপুর সাথে এর সম্পর্ক কি? দুজন দুজনের দিকে তাকিয়ে এমন রহস্যময় হাসি দিল কেন? তাহলে ফারুপু তুরন ভাইকে ঠকাচ্ছে? নাকি অন্য কিছু? তবে ছেলেটার চোখ দুটো বেশ চেনা চেনা লাগছে আমার। কোথায় যেন দেখেছি, কিন্তু মনে করতে পারছি না কেন। হঠাৎ চরের শব্দে চমকে উঠল সকলে। চমকে উঠল অনিমাও। সকলের দৃষ্টি গেল রান্নাঘরের দরজায়। কারণ কলি বেগম অনিমাকে চর মেরে তার মা বাবা নিয়ে সেখানে দাঁড়িয়ে অসহ্য পরিমাণ গালাগালি করছে। কিন্তু সে জানত না যে আজ সেখানে অনিমার ভাই সং অহন মেহবুব উপস্থিত আছে। অহন এতক্ষণ তন্নির নিখোঁজ হওয়ার ঘটনা সকলকে বলছিল বিস্তারিত। কিন্তু তার বোনের প্রতি বড়মামির এমন কুৎসিত আচরণের আগে তার সারা শরীর কেঁপে উঠল। যে বোনটাকে কোনোদিন তার বাবা মা একটা ফুলের টোকাও দেয়নি, আজ তার আদুরে বোনটাকে এমনভাবে মারা সে যেন কিছুতেই মানতে পারছে না। সকলে এখন সেদিকে থেকে দৃষ্টি সরিয়ে নজর দিল অহনের দিকে। ভয় পেয়ে গেল সবাই। কারণ প্রচণ্ড পরিমাণে রেগে গেছে সে। চোখ দুটো অসম্ভব পরিমাণে রক্তিম বর্ণ ধারণ করেছে। ফারিহার নজর অহনের উপর নয়, বরং তার নজর রুদ্ধের দিকে। এদিকে রুদ্ধও নিজেকে কোনো মতে সংযত করতে পারছে না। ইচ্ছে করছে কলি বেগমকে টুকরো করে ফেলতে। কিন্তু অহন নিজেকে আর দমাতে পারল না। সশব্দে চিৎকার করে উঠল সে। তার চিৎকারের পুরো চৌধুরী বাড়ি কেঁপে উঠল। এনাফ ইজ এনাফ। মিসেস কলি চৌধুরী, কি পেয়েছেনটা কি? এই পরিবারের বড় বউ বলে নিজের যাই ইচ্ছা তাই করবেন আপনি? নিজের অবস্থানটা এখন কোথায় আপনার সেটা যাচাই করেছেন? আমার আদরের বোনকে মারার সাহস কে দিয়েছে আপনাকে? আনসার মি, ড্যাম ইট! বলে সজোরে আঘাত করল সামনের কাচের টেবিলটাতে। ভেঙ্গে টুকরো টুকরো হয়ে গেল সেটা। অহনের এমন রাগ কারো কখনো জানা ছিল না। হাত কেটে রক্ত বের হচ্ছে প্রচুর পরিমাণে। কলি বেগম ভয় পেয়ে নিজেকে গুটিয়ে নিল। অহনের এমন রাগ দেখে তার অন্তরাত্মা বেরিয়ে যাওয়ার উপক্রম। তাহলে তার প্ল্যান কি সঠিক মতন কাজ করল না? অহনের হাত থেকে রক্ত ঝরতে দেখে অনিমা আর নিজের অভিমানটাকে দমাতে পারল না। দৌড়ে তার ভাইয়ের কাছে গিয়ে উড়োনার ছিঁড়া অংশ দিয়ে হাত বেঁধে দিল অহনের হাতটা। অনেকটা রক্ত বেরিয়েছে হাত থেকে। অহনের চোখ পড়ল অনিমার পরিহিত কাপড়টার দিকে। অনেক পুরনো কাপড় পরেছে সে। রাগটা দ্বিগুণ হলো তার। এবার পরিস্থিতি সামলে নিল রুদ্ধ। অহন, কুল ডাউন। অনেক হয়েছে। আর কোনো কিছু করার দরকার নেই। ফ্রেশ হয়ে আয়, আমি বেরোবো। বলে চোখের ইশারায় আশ্বস্ত করল অহনকে, যেন এখন আর কোনো ঝামেলা না করে। সবকিছু তো সবে মাত্র শুরু হয়েছে। না রুদ্ধ, এখন আর তোর যাওয়ার প্রয়োজন নেই।
আজ এখানেই থাকবি, কাল একেবারে। কিন্তু অহন, নো মোর ওয়ার্ডস রুদ্ধ, প্লিজ দোস্ত আজকের রাত, বলে চোখ মারল রুদ্ধকে। রুদ্ধ মুচকি হাসি দিয়ে বলে উঠল, হুম, ওকে অনুপাখি আমার। ভাইয়ার উপর কি রাগ করেছিস? সরি রে বোন, সবকিছু সামলিয়ে আসতে লেট হয়ে গেল। এখন ভাইয়া এসে গেছি, সো নো টেনশন, বলে কলি বেগমের দিকে তাকিয়ে বলল। এবার তোকে কেউ কিছু বললে তাকে কি ছাড়বে না এই অহন মেহবুব? কারণ অহন মেহবুবের কলিজা তুই। এখন তো সব রহস্যের সমাধান হবে, সকল অপরাধী আস্তে আস্তে ধরা পড়বে। ফুফিয়ে কেঁদে উঠল অনিমা। কতদিন পর সে একটা শান্তির স্থান পেল। তার ভাইকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে ফুফিয়ে কেঁদে দিল সে। কিন্তু অন্য আরেকজন যে সহ্য করতে পারছে না তার প্রেয়সীর কান্না, সে মুখ ঘুরিয়ে অন্যদিকে ফিরে রইল। সে যে তার প্রেয়সীকে এই ক্রন্দনরত অবস্থায় কোনোভাবেই মানতে পারছে না। KHHJJBCC